আজকের টপিক হচ্ছে টিসিপি প্রোটোকল। সো আমরা লাস্ট ক্লাসে দেখছি, লাস্ট 2টা ক্লাসে দেখছি নেটওয়ার্কিং নিয়ে টিসিপি, ওএসআই মডেলের ফিলোসফি নিয়ে কথা বলছি, টিসিপি আইপি মডেলটা কি সেটা নিয়ে কথা বলছি, রিয়েল লাইফে টিসিপি আইপি মডেল ইউজ হয়। বাট আমরা যখন থিওরিটিক্যাল কনভারসেশন করব তখন আমরা অলওয়েজ ওএসআই মডেলের মাথায় রাখবো, আমরা লেয়ারগুলো মাথায় রাখবো, L1 L2 L3 L4 L7 এগুলো নিয়ে কথা বলছি। আজকের কাজ হচ্ছে টিসিপি প্রোটোকল নিয়ে। সো এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, টিসিপি প্রোটোকল। সো ফার্স্টে আমি একটা কম্পিউটার ড্র করে ফেলি, 2টা কম্পিউটার, এই একটা কম্পিউটার, এই আরেকটা কম্পিউটার। এখন এই 2 কম্পিউটারে ডাটা কমিউনিকেট করা হবে। সো এটা এখানে ধরো আমি পাঠাবো হ্যালো ওয়ার্ল্ড, আর এখানে পাঠাবো হচ্ছে, এটা পাঠাবো 2টা কম্পিউটার তার দিয়ে কানেক্টেড আছে। এখন হ্যালো ওয়ার্ল্ড যে পাঠাবো ও হচ্ছে সেন্ডার, আর এটা হচ্ছে রিসিভার। সো আমি সেন্ডার থেকে রিসিভারের কাছে ডাটা পাঠাবো। ডাটা পাঠানোর একটা টেকনিক আছে, টেকনিক কিছু রুলস বা প্রোটোকল যেটারে বলে টিসিপি প্রোটোকল। সো কীভাবে পাঠায়, আমার লেয়ারগুলো তো আছে, সো আমি লেয়ারগুলো এক জায়গা থেকে কপি করে নিয়ে আসি। লেয়ার 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 হচ্ছে এখানে আছে। সো হয়ে গেল, কপি করলাম, নিয়ে আসলাম, ওকে পারফেক্ট। এখানে এখন এটারে আরও ওই পাশে রাখি। এখন ধরো এখানে আছে আমার অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এখন এই অ্যাপ্লিকেশন লেয়ার হ্যালো ওয়ার্ল্ড প্রেজেন্টেশন লেয়ার আমি ধরে নিলাম সহজে সুবিধা বোঝার জন্য, প্রেজেন্টেশন লেয়ারে এটাই থাকলো। সেশন লেয়ার হচ্ছে সেশন কানেক্ট করবে, বলবে যে আমি কানেক্ট করতে চাই, আমি অমুক জায়গায় ডেটা সেন্ড করতে চাই, ওর সাথে কানেক্ট করো, কানেক্ট করলো, এবং যদি হারায় যায় কানেকশন ও রিকানেক্ট করবে। সো ও যা মন চায় তা করলো, এগুলো আমি ধরে নিলাম। এখন আমার মেইন কাজ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। আমি ধরে নিলাম অ্যাপ্লিকেশন লেয়ার হ্যালো ওয়ার্ল্ডই পাঠাচ্ছে, আসবে আমার কাছে ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে আমি বলছিলাম যে সেগমেন্ট হবে। ট্রান্সপোর্ট লেয়ারে আমি বলছিলাম প্রোটোকল আছে দুইটা প্রোটোকল আছে, একটা হচ্ছে টিসিপি প্রোটোকল আর একটা হচ্ছে ইউডিপি প্রোটোকল। যদি আমরা টিসিপি প্রোটোকল ইউজ করি তাহলে হবে সেগমেন্ট, আর যদি ইউডিপি প্রোটোকল ইউজ করি তাহলে হবে ইউজার ডেটাগ্রাম সেগমেন্টে কনভার্ট হবে, আর না হয় ডেটাগ্রামে কনভার্ট হবে। সো আমরা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবো, মানে টিসিপি রিকোয়েস্ট পাঠাবো। এখন এইচটিটিপি কি, এগুলো নিয়েও আমি কথা বলবো। এইচটিটিপি প্রোটোকল কেন, এইচটিটিপি এস কি, এগুলো নিয়ে কথা বলবো। এসএসএল টিএলএস নিয়ে আমি কথা বলবো। সো এগুলো নিয়ে ওয়ারি হওয়ার কিছু নেই, জাস্ট কনসেন্ট্রেট করো আমি আসলে কি দেখাইতে চাই, ফিলোসফিটা কি, আমি যে প্লে লিস্টটা যেভাবে সাজাচ্ছি তুমি জাস্ট এটার ভিতর দিয়ে একটা এক্সপ্লোর করো নিজেরে, যে আচ্ছা এইটা হচ্ছে এইভাবে কাজ করে, জাস্ট আমি ফিলটা দেওয়ার ট্রাই করতেছি। হুবহু একদম থিওরিটিক্যাল যা আছে হুবহু তা না, আমার পড়ানো ভুল হইতে পারে, বাট এটা ম্যাটার করে না। অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার কাছে ম্যাটার করে তুমি ফিল করতে পারো, আমি সেই ফিলটা তোমার দিতে চাচ্ছি। দেখে নি ভিডিওটা হচ্ছে কি না, পরে আরেক যন্ত্রণা হবে। ওকে পারফেক্ট, ভিডিও হচ্ছে। এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি ইউনিভার্সিটির মতো করে পড়াই না, হ্যাঁ। সো ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি প্রোটোকল আছে। এই টিসিপি প্রোটোকল করে কি, সেগমেন্টে কনভার্ট করবে। এই হ্যালো ওয়ার্ল্ডকে বিভিন্ন সেগমেন্টে কনভার্ট করবে। সো এটা একটা সেগমেন্ট, এটা আরেকটা সেগমেন্ট, এটা আরেকটা সেগমেন্ট। এই সেগমেন্টে কনভার্ট করবে নেটওয়ার্ক, এবং সেগমেন্ট মানে হচ্ছে এর আগে পর হচ্ছে পোর্ট থাকবে, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট। তারপর নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড হবে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। ডাটা লিঙ্ক লেয়ারে ম্যাক অ্যাড্রেস অ্যাড হবে, সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। ফিজিক্যাল লেয়ারের থ্রুতে, ফিজিক্যাল লেয়ার হচ্ছে এনআইসি নামের একটা, এটা তো আমরা পড়াইছি, অপারেটিং সিস্টেম যারা পড়ছো তারা জানো এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটার জন্য আসলে আলটিমেটলি ইন্টারনেট কাজ করে, হ্যাঁ। সো এনআইসির থ্রুতে হচ্ছে সেন্টার থেকে রিসিভারের কাছে যাবে। সো আবার ডাটা লিঙ্ক লেয়ারে আসবে, পুরো ডাটাটা ওইখান থেকে ম্যাক অ্যাড্রেসগুলো সরাই দিবে, নেটওয়ার্ক লেয়ারে পাঠাবে, নেটওয়ার্ক লেয়ার থেকে হচ্ছে আইপি সরাই দিবে, ট্রান্সপোর্ট লেয়ারে পাঠাবে, পোর্ট সরাই দিবে, শুধু ডাটাটা উপরে পাঠিয়ে দিবে, ডাটা পেয়ে যাবে। এই ছিল লাস্ট ক্লাসের ওভারঅল একটা বিষয়। এখন টিসিপি
প্রোটোকলটা আসলে কি? আমরা টিসিপি প্রোটোকলের ভিতরে ঢুকতে চাই। আমরা টিসিপি প্রোটোকলটার ভিতরে ঢুকতে চাই। ও আসলে কি করে? ও সেগমেন্ট বানায়, রাইট? এটা যদি একটা সেগমেন্ট হয়, ও একটা সেগমেন্ট বানাইলো। এই সেগমেন্ট ও নিচের লেয়ারকে পাঠায়। ও নিচের লেয়ারকে বলে তুমি এই সেগমেন্টটা পাঠায় দাও। সবচেয়ে পাওয়ার বেশি উপরের লেয়ারের। অ্যাপ্লিকেশন লেয়ার কিন্তু জানেও না যে নিচে এত লেয়ার আছে। এই লেয়ারগুলো যে আছে অ্যাপ্লিকেশন লেয়ার জানেও না। অ্যাপ্লিকেশন লেয়ার বলে কি আমি ডেটা পাঠাবো, হ্যালো ওয়ার্ল্ড, শেষ। আমি যখন কোড লিখি, ধরো আমি জাভাস্ক্রিপ্টে যখন কোড লিখি, তখন আমি ডেটারে কীভাবে পাঠাই? এক্সিওস ডট ধরো পোস্ট, এখানে লিখি ইউআরএলটা লিখি যে ইউআরএলে ডেটা পাঠাবো, ধরো https://facebook.com/posts, ধরো ডেটাটা পাঠাই এভাবে। ডেটা এগুলো তোমরা পারো, তাও আমি দেখাচ্ছি যেন ঝামেলা না হয় কারো কাছে। হ্যালো ওয়ার্ল্ড, এইভাবে ডাটাটা পাঠাই দিই, রাইট? সো এটা আমার অ্যাপ্লিকেশন থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইভাবে ডাটাটা পাঠায় দেয়। এখন ট্রান্সপোর্ট লেয়ারে যখন আসে এই ডাটাটা, এই পুরা ডাটাটা কোন ইউআরএলে ডাটা পাঠাচ্ছি, সেই ডাটাটা কি, এই পুরাটা সেগমেন্টে কনভার্ট হয়। সেগমেন্ট কীভাবে? সেগমেন্ট হচ্ছে ডাটা থাকে আর হচ্ছে দুইটা পোর্ট থাকে আগে পরে, তাই তো সেগমেন্ট। সো এখন অ্যাপ্লিকেশন লেয়ারে যখন আমরা চিন্তা করি, তখন তো আমরা এত কিছু চিন্তা করি না নিচের লেয়ারে কী আছে। আমরা শুধু বলি এই আমি এই ডাটা সেন্ড করব, পোস্ট করব, শেষ। টিসিপি লেয়ার যখন চিন্তা করো, টিসিপি লেয়ারে যখন সেগমেন্ট বানানো হয়, তখন সে চিন্তা করে না নিচের লেয়ারগুলো কেমনে কানেক্ট হবে। তখন শুধু টিসিপি লেয়ার করে কি, সেগমেন্টটা বলে কি এই সেগমেন্টটা তুমি নাও, আমার পাঠায় দাও, এই সেগমেন্টটা পাঠায় দাও। ট্রান্সপোর্ট লেয়ার শুধু বলে কি সেগমেন্টটা পাঠায় দাও। ট্রান্সপোর্ট লেয়ার নিচেরগুলা কেমনে পাঠাবে সেটা ট্রান্সপোর্ট লেয়ারের কাছে ম্যাটার করে না। সে বলে কি সেগমেন্টটা জাস্ট ফরওয়ার্ড করে দাও। তো আমি যখন ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে কথা বলবো, তখন আমি ধৈরা কি নিব? আমি ধরে নেব সেন্ডারের কাছে ডিরেক্ট রিসিভারের কাছে, সেন্ডার ডিরেক্ট রিসিভারের কাছে পাঠাচ্ছে টিসিপি লেয়ারের, টিসিপি প্রোটোকল মেনটেন করে। ধরো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি কি চিন্তা করি? আমি চিন্তা করি সেন্ডার রিসিভারের কাছে ডাটা পাঠাচ্ছে, এই নিচের লেয়ার চিন্তাই করি না। নিচে যে এতগুলো জিনিস হয় আমরা ভাবি না, আমরা বলি সেন্ডার ওর কাছে রিসিভারের কাছে ডাটা পাঠাচ্ছে, সেন্ডার রিসিভারের কাছে ডাটা পাঠাচ্ছে, শেষ। ট্রান্সপোর্ট লেয়ারে যখন আমরা কথা বলবো, তখন ধরে নেব সেগমেন্ট, ট্রান্সপোর্ট লেয়ার সেগমেন্টটা রিসিভারের কাছে পাঠিয়ে দিচ্ছে, ও নিজে পাঠাচ্ছে। আসলে কিন্তু নিজে পাঠায় না, ও নিচের লেয়ারে পাঠায়, তারপর ওর পরে ও নেটওয়ার্ক লেয়ার আবার ডাটা লিঙ্ক লেয়ারের কাছে পাঠায়, ডাটা লিঙ্ক লেয়ার আবার ফিজিক্যাল লেয়ারের কাছে পাঠায়, ফিজিক্যাল লেয়ার মেনলি হচ্ছে পাঠায় ডাটাটা। কিন্তু আমরা যখন একটা কনটেক্সটে কথা বলি, আমরা যখন ট্রান্সপোর্ট লেয়ারের কনটেক্সটে থাকি, তখন আমরা বলি ট্রান্সপোর্ট লেয়ার পাঠাচ্ছে। আসলে না, ট্রান্সপোর্ট লেয়ার বলে নিচের লেয়ারে বলে সেন্ড করো। ওকে, যাই হোক, একটু কথা বললাম কেন, যেন ফিল করতে পারো, যেন কোনো গ্যাঞ্জামটা না হয়, কনফিউশন না হয়। এইবার আমরা আসবো ট্রান্সপোর্ট লেয়ার এক্স্যাক্টলি কীভাবে ডাটাটা পাঠায়। ধরো এটা হচ্ছে সেন্ডার আর এটা হচ্ছে রিসিভার। এটা ধরো ক্লায়েন্ট বলি, এটা সার্ভার বলি। ক্লায়েন্ট হচ্ছে ডাটা পাঠাবে সার্ভারের কাছে, তাহলে আরও ইজি হবে। এখন ক্লায়েন্ট করে কি, টিসিপি প্রোটোকল মেনটেন করে ডাটাটা পাঠায়। এখন টিসিপি প্রোটোকল মানে কি? টিসিপি প্রোটোকল, টিসিপির মানে তো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, রাইট? সো এই টিসিপি একটা প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে রুলস, সেট অফ রুলস। কিছু রুলস আছে, এই রুলস মেনটেন করে, যে মেনটেন করবে সেই টিসিপি প্রোটোকলটা ইউজ করতেছে। এখন টিসিপি প্রোটোকল আমি হচ্ছে রুলস বানাইলাম, আমি হচ্ছে একটা প্রোগ্রাম বানাইলাম, যে প্রোগ্রামটা হচ্ছে টিসিপি প্রোটোকলের। সো এটা মেনলি অপারেটিং সিস্টেম বানায় রাখা দেয় নিজের মধ্যে। সো এখন তুমি যদি টিসিপি প্রোটোকল ইউজ করতে চাও, তুমি জাস্ট বলবা ভাই আমি টিসিপির থ্রুতে এই ডাটাটা পাঠাইতে চাই, তাহলে বাদবাকিটা অপারেটিং সিস্টেম নিজেই হ্যান্ডেল করে নেয়। কিন্তু তোমাকে নেটওয়ার্কিং বুঝতে গেলে টিসিপি প্রোটোকলটা বুঝতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে। ইউনিভার্সিটিতে যেভাবে পড়ছি সেভাবে না। আচ্ছা, এখন টিসিপি প্রোটোকল বুঝতে হলে আরেকটু কয়েকটা জিনিস বুঝতে হবে। এই যে সার্ভার, ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের সাথে কানেক্ট হয়, একটা রুলস আছে, এই রুলস অনুযায়ী সে কানেক্ট হয়। কী রুলস?
সে ফার্স্টে 3-ওয়ে হ্যান্ডশেকিং করে। 3-ওয়ে কই গেলাম, হ্যান্ডশেকিং। এই 3-ওয়ে হ্যান্ডশেকিং করে সে ফার্স্টে কানেক্ট হয়। সে কি করে, ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের সাথে কানেক্ট হয় 3-ওয়ে হ্যান্ডশেকিং করার পর। এরপর সে মেনলি ডাটা পাঠানো স্টার্ট করে, স্টার্ট সেন্ডিং ডাটা। আগে 3-ওয়ে হ্যান্ডশেকিং করে, তারপর সে ডাটাটা পাঠানো শুরু করে। এরপর 4-ওয়ে ফিনিশিং দেয়, 4 স্টেপ ফিনিশিং। মানে ভাই আমি আর তোমার সাথে কানেক্ট নাই। আসলে 3-ওয়ে হ্যান্ডশেকিং হওয়ার পর কানেক্ট করে, তারপর ডাটা রিস্টার্ট করে সেন্ড করে, আর 4 স্টেপ ফিনিশিং দিয়ে সে কী করে, মানে ডিসকানেক্ট হয়ে যায়। সে হচ্ছে ডিসকানেক্ট হয়ে যায়। ওকে, এই হচ্ছে খেলা। তো 3টা স্টেপস। একটা স্টেপ হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেকিং করে সে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের সাথে কানেক্ট হয়। সেকেন্ড স্টেপ হচ্ছে ডাটা হচ্ছে সার্ভারের কাছে পাঠানো শুরু করে ক্লায়েন্ট। থার্ড স্টেপ হচ্ছে 4 স্টেপ ফিনিশিং, মানে 4 স্টেপে ডিসকানেক্ট হয়। এখন আমাদের 3টা জিনিসই বুঝতে হবে। আচ্ছা, কিভাবে এটা হয়? ধরো এটা ক্লায়েন্ট আর এটা সার্ভার। আর এটা কি করলাম, সেটা ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। আগে আসি 3-ওয়ে হ্যান্ডশেকিং জিনিসটা বুঝি। ক্লায়েন্ট সার্ভারে বলে, ভাই আমি ডেটা পাঠাইতে চাই। হ্যাঁ, একটা হচ্ছে সিন রিকোয়েস্ট পাঠায়, ভাই আমি ডেটা পাঠাইতে চাই, SYN সিন মানে কি, আমি আসতেছি। ক্লায়েন্ট সার্ভারে বলে, ভাই আমি একটা সিন রিকোয়েস্ট পাঠাইতে চাই, আমি ডাটা পাঠাবো। হ্যাঁ, সিন রিকোয়েস্ট পাঠানো মানে হচ্ছে ভাই আমি ডাটা পাঠানো স্টার্ট করতে চাই। তখন সার্ভার করে কি, ওরে রিপ্লাই দেয় ক্লায়েন্টরে। কীভাবে রিপ্লাই দেয়? সিন প্লাস 1। তুমি ভাববা এই কি বলতেছে, আমার মনে রাখার দরকার নেই। না, মনে রাখার দরকারই নেই তোমার, আমি এগুলো নিয়ে আরও ডেপথে ঢুকবো, এই ক্লাসে ঢুকবো। সার্ভার হচ্ছে ক্লায়েন্টকে তখন সিন প্লাস 1 একটা রেসপন্স করে। ক্লায়েন্ট তখন করে কি, আবার আরেকটা রিকোয়েস্ট করে 1। তাহলে কি হইল, ক্লায়েন্ট হচ্ছে ফার্স্টে সিন রিকোয়েস্ট পাঠাইছে। সার্ভারের কাছে। সার্ভার বলল, হ্যাঁ আমি তোমার রিকোয়েস্ট বুঝা পাইছি, এই যে আমি তোমার অ্যাকনোলেজ করতেছি। ক্লায়েন্ট বলতেছে, ওকে আমিও অ্যাকনোলেজ করছি যে তুমি বুঝা পাইছো। শেষ। আমি আরেকবার বলি, ক্লায়েন্ট সার্ভারের কাছে সিন রিকোয়েস্ট পাঠায় বলে আমি ডাটা পাঠাইতে চাই। সার্ভার বলে কি, ওকে তুমি ডাটা পাঠাইতে পারো, আমি তোমার রিকোয়েস্টটা বুঝা পাইছি, করলাম, অ্যাকনোলেজমেন্ট দিলাম তোমারে। ক্লায়েন্ট তখন বলে কি, ও তুমি ডাটা মানে তুমি আমার রিকোয়েস্টটা বুঝে পাইছো, মানে তুমিও স্টার্ট করতেছো, তাহলে আমি তোমারে জানাই দিলাম যে হ্যাঁ আমিও তোমারে আগের সিন রিকোয়েস্টের অ্যাকনোলেজটা আমি তোমারে করলাম। ওকে, এইবার ক্লায়েন্ট করে কি, ডাটা পাঠায়, বলে কি এই ডাটা নাও, তোমার কাছে ডাটা পাঠাইলাম, এটাতে গ্রিন করি। বলে কি, এই আমি তোমার কাছে ডাটা পাঠাইলাম। সার্ভার বলে কি, আমি তোমারে অ্যাকনোলেজ করলাম যে আমি তোমার ডাটাটা বুঝে পাইছি। ক্লায়েন্ট আবার বলে কি, এই নাও তোমার আবার ডাটা পাঠাইলাম। সার্ভার বলে কি, আমি তোমারে আবার অ্যাকনোলেজ করলাম। বিষয়টা এমন না যে সবসময় ক্লায়েন্টই ডাটা পাঠাবে সার্ভারকে, চাইলে সার্ভার নিজেও ডাটা পাঠাইতে পারে। সার্ভার ওরে বলতে পারে যে এই তোমার আমি এই ডাটা পাঠাইলাম। ক্লায়েন্ট তখন বললো, এই নাও আমি তোমার অ্যাকনোলেজ করলাম। সো এটা সার্ভারও পাঠাইতে পারে, ক্লায়েন্টও ডাটা পাঠাইতে পারে, দুজন এট এ টাইম ডাটা পাঠাইতে পারে, কোনো ক্ল্যাশ হবে না। সো এটা কীভাবে, এটা আমি বলবো। এখন যখন একদম শেষের দিকে, মানে ডাটা পাঠানোর শেষ, তখন ডাটা যখন পাঠানো শেষ, তখন করে কি, ক্লায়েন্ট বলতে চায় যে হ্যাঁ আমি সব ডাটা পাঠাই ফেলছি, এখন আমি ফিনিশ করতে চাই, তখন একটা ফিন রিকোয়েস্ট পাঠায় সার্ভারের কাছে। ফিন
ফিন রিকোয়েস্ট পাঠায়, ফিনিশ রিকোয়েস্ট। তখন ক্লায়েন্ট সার্ভার করে কি, সার্ভার বলে হ্যাঁ এক করলাম, মানে হ্যাঁ আমি তোমার ফিনিশ রিকোয়েস্ট খুঁজে পেয়েছি। এখন সার্ভারও তো ডেটা পাঠাইতে তখন ওই মুহূর্তে ডেটা পাঠানোর পজিশনে থাকতে পারে, রাইট? এই জন্য সার্ভারকেও ফিনিশ রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো সার্ভার তখন ফিনিশ রিকোয়েস্ট পাঠায়, সার্ভার ফিনিশ রিকোয়েস্ট পাঠায়, ক্লায়েন্ট আবার এক রিকোয়েস্ট পাঠায়। সার্ভার তখন, ক্লায়েন্ট তখন এক রিকোয়েস্ট পাঠায়। তার মানে ক্লায়েন্ট বলতেছে আমি ফিনিশ করতে চাই, সার্ভার বলতেছে ওকে অ্যাকনলেজ করলাম। তখন সার্ভারও আবার বলতেছে আমি ফিনিশ করতে চাই, ক্লায়েন্ট বললো ওকে আমি অ্যাকনলেজ করলাম। তখন মেনলি এই কানেকশনটা কমপ্লিট হয়, মানে ডেটা পাঠানোর শেষ, ডেটা পাঠানো শুরু, ডেটা পাঠানো শেষ, এই যে তিনটে স্টেপ এটা কমপ্লিট হয়। সো এই পুরা জিনিসটা টিসিপি মেনলি কন্ট্রোল করে। তার মানে ডেটা পাঠানোর পুরা প্রক্রিয়াটা টিসিপি হ্যান্ডেল করে। এই যে ডেটা পাঠানোর পুরো প্রক্রিয়াটা টিসিপি হ্যান্ডেল করে, তার মানে মেইনলি এই ট্রান্সপোর্ট লেয়ারই রেসপন্সিবল সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা পাঠানোর জন্য। আর কেউ ডেটা পাঠাইতে পারে না। তার মানে ট্রান্সপোর্ট লেয়ার ডেটা পাঠায় মেইনলি, কোন প্রসেসে ডেটাটা যাবে সেটা ডিটারমাইন করে, সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, L4 লেয়ার। আমি কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার না বলে L4 বলতে পারি, তখন তুমি বুঝে নেবা যে এটা ট্রান্সপোর্ট লেয়ারের কথা বলতেছি। তো অ্যাপ্লিকেশন লেয়ার বলে কি, যে এই ডাটাটা পাঠাবো, এই ডাটাটা সেন্ডের ভিতর ডাটাগুলো দিয়ে দেয়। ট্রান্সপোর্ট লেয়ার জানে সেই কোন প্রসেসে ডাটাটা পাঠাবে, কিভাবে কানেক্ট হবে, কিভাবে ডাটা পাঠাবে, কিভাবে ফিনিশ করবে। এখন এই যে সিন রিকোয়েস্ট, সিন প্লাস এক, আবার ডাটা পাঠাও এক করো, ডাটা পাঠাও এক করো, ও আবার ও চাইলে ডাটা পাঠাইতে পারে, ও চাইলে ডাটা পাঠাইতে পারে, এক করবে এই ফিনিশ এক। এত ইজি না বিষয়টা, আরও অনেক কমপ্লিকেটেড বিষয়টা। কিভাবে, চলো সেই কমপ্লিকেশনে আমরা যাই। নর্মাল যদি হয় তাহলে আর ওই পড়ায় মজা কি, এগুলো তো সবাই পারে, তাই না? আরও কমপ্লেক্স জিনিসগুলো কীরকম, ক্লায়েন্ট যখন সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায় টিসিপি প্রোটোকল ইউজ করে, তখন টিসিপির একটা ব্লক থাকে। একটা রিকোয়েস্ট পাঠানোর জন্য অনেক কিছু মেনটেন করে পাঠাইতে হয়। দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হেডার আরেকটা হচ্ছে ডেটা। টিসিপি এই হেডার আর ডেটা একসাথে পাঠায়। টিসিপি হেডার আর ডেটা একসাথে পাঠায়। ক্লায়েন্ট যখন সার্ভার কাছে সিন রিকোয়েস্ট পাঠায় তখন বলে কি এইটা পাঠায়। সার্ভার যখন এক পাঠায়, অ্যাকনলেজমেন্ট পাঠায়, তখন এইটা পাঠায়। হ্যাঁ, এই হেডার আর ডেটা তুমি যদি বুঝো তাইলে তুমি বুঝবা আসলে এক্স্যাক্টলি কেমনে পাঠায়। সো এই হেডারে কী কী থাকে, ডেটাতে কী কী থাকে, এটা চলো আমরা একটু দেখি। সো ধরো এইটা হচ্ছে, এখানে থাকে সোর্স পোর্ট। সাথে থাকে একটা ডেস্টিনেশন পোর্ট। সোর্স পোর্ট আর সাথে থাকে ডেস্টিনেশন পোর্ট। এই সোর্স পোর্ট হচ্ছে 16 বিট, ডেস্টিনেশন বিট পোর্ট হচ্ছে 16 বিট। সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 32 বিট টোটাল। (32 বিটস) তার মানে সোর্স পোর্ট হচ্ছে 16 বিট, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 16 বিট। বিট মানে কি, বাইট মানে কি, 8 বিটে
বিট মানে 0 আর 1, 0 একটা বিট, 1ও একটা বিট, 0 0 1 2 বিট, 1 1, তাহলে এখানে 4 বিট, এরকম আরও 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট, 8 বিট। এই 8 বিটে হচ্ছে 1 বাইট। তার মানে আমি বিটও বুঝলাম, বাইটও বুঝলাম। এই সোর্স পোর্ট হচ্ছে 16টা বিট, তার মানে এখানে 0 16টা থাকতে পারে, 1ও 16টা থাকতে পারে, 0 1 মিলায় 16টা থাকতে পারে। সিমিলারলি ডেস্টিনেশন পোর্টও হচ্ছে 16 বিট। সো এটা 16 বিট, এটা 16 বিট। কি থাকে এই পুরা টিসিপির যে ব্লক, সেখানে সোর্স পোর্ট থাকবে, ডেস্টিনেশন পোর্ট থাকবে, একটা সেগমেন্ট, যে টিসিপি সেগমেন্ট, এই টিসিপি সেগমেন্টের ভিতর কি থাকে, হেডার থাকে, ডাটা থাকে। এই হেডারটা কি সোর্স পোর্ট থাকবে, ডেস্টিনেশন পোর্ট থাকবে, আর কি থাকবে, চলো আসো, আর থাকে হচ্ছে সিকোয়েন্স নাম্বার। টোটাল 32 বিটসের সিকোয়েন্স নাম্বার থাকে। তারপর 32 বিটের অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ওকে। তারপর কি থাকে, তারপর আরও অনেক কিছু থাকে। তো ধরো ডেটা অফসেট নামে একটা জিনিস থাকে, ডেটা অফসেট। একটু বড় করে দিই যেন সহজে বোঝা যায়। ডেটা অফসেট হচ্ছে 4 বিটের। আমি আসবো এগুলো নিয়ে, আমি বিস্তারিত কথা বলবো। 4 বিটের। তারপর রিজার্ভ নামে একটা কিছু থাকে, রিজার্ভ থাকে 3 বিট, ওকে। তারপর হচ্ছে থাকে ফ্ল্যাগ থাকে 4 3 7, 9 বিটের ফ্ল্যাগ থাকে, 9 বিটের। ফ্লেক্স, FLAGS, ফ্লেক্স। ওর তো অর্ধেক হলো না, তাই না? এই গ্যাঞ্জামগুলো ড্র করতে গেলে লাগে, তাই বহুত গ্যাঞ্জাম। বাবা রে বাবা, তোমরা টাইনা টুইনা দাও, এডিট মেডিট করতে পারবো না রে ভাই। ফ্ল্যাক্স, সো 4 বিট, 3 বিট 7 বিট, আর ফ্ল্যাক্স থাকে 9 বিট। আচ্ছা, তারপর কি থাকে, তারপর থাকে উইন্ডো সাইজ, 16 বিটের উইন্ডো সাইজ থাকে। উইন্ডো সাইজ 16 বিটের, ওকে। আসতেছি, হ্যাঁ। সো তোমরা ঘাবড়ায়ও না যে আমি এগুলো কি করতেছি, কেন এরকম করতেছি বারবার। এখানে থাকে চেকসাম, আগে আইকে নেই, আর থাকে হচ্ছে আর্জেন্ট পয়েন্টার। তারপর সিমিলারলি থাকে অপশনস আর প্যাডিং, অপশনস আর ধরো প্যাডিং। আর থাকে মেইন ডেটাটা, এই যে হেডার, এই যে এখানে বলছি একটা সেগমেন্ট, এটা তো একটা সেগমেন্ট, রাইট? টিসিপি সেগমেন্ট।
এই টিসিপি সেগমেন্ট হইতে গেলে কী হয়, থাকা লাগে হেডার, থাকা লাগে টিসিপি হেডার আর ডেটা। সো টিসিপি হেডার হয়ে গেছে, এটা হচ্ছে টিসিপি হেডার, এখন থাকবে ডেটা। সো দিলাম ডেটা। তার মানে একটা সিঙ্গেল রিকোয়েস্টে টিসিপি যখন এই ক্লায়েন্ট যখন সার্ভারের কাছে একটা সিঙ্গেল রিকোয়েস্ট করে, এটা ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট আর এই সার্ভার, এই ক্লায়েন্ট যখন ধরো এটা সোর্স, আমার গলায় সমস্যা হচ্ছে ঠান্ডার জন্য, সোর্স আর এটা হচ্ছে ডেস্টিনেশন। এই সোর্স যখন ডেস্টিনেশনের কাছে একটা সিঙ্গেল রিকোয়েস্ট করে, এটা যা ইচ্ছা তা হইতে পারে, ধরলাম সিন রিকোয়েস্ট। এই একটা সিঙ্গেল রিকোয়েস্টে তখন কি হয়, তখন এই পুরা টিসিপি যে সেগমেন্টটা আছে এই পুরাটা আসলে যায়, এই পুরাটা হচ্ছে একটা সিঙ্গেল টিসিপি সেগমেন্ট। এই পুরাটা একটা সিঙ্গেল টিসিপি সেগমেন্ট। টিসিপি সেগমেন্ট। সো আমি যত সহজে দেখাইছিলাম যে ডেটারে দুই পাশে র্যাপ করে, হ্যাঁ আমি দেখাইছিলাম আগের ক্লাসগুলোতে এরকম, এটা হচ্ছে আমার ডেটা, আর দুই পাশে হচ্ছে ধরো সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট থাকে, এটা সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট, সোর্স পোর্ট, এটা ডেস্টিনেশন পোর্ট। এত ইজি না বিষয়টা। সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট ডেটারে র্যাপ করে, এটাই একটা সেগমেন্ট না, এটা আসলে আরও বড়। সোর্স পোর্ট থাকে, ডেস্টিনেশন পোর্ট থাকে, সিকোয়েন্স নাম্বার থাকে, তারপরে অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে, সোর্স পোর্ট থাকে, ডেস্টিনেশন পোর্ট থাকে, সিকোয়েন্স নাম্বার থাকে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে, ডেটা অফসেট থাকে, রিজার্ভ থাকে, ফ্ল্যাক্স থাকে, উইন্ডো সাইজ থাকে, চেকসাম থাকে, আর্জেন্ট পয়েন্টার থাকে, অপশনস থাকে, প্যাডিং থাকে, তারপর ডেটা থাকে। এই পুরাটা একটা ব্লক, এই পুরা ব্লকটা হচ্ছে একটা সিঙ্গেল সেগমেন্ট। এই সেগমেন্ট সিন রিকোয়েস্টের সময় এখান থেকে এইটা এইভাবে যায়, ডেস্টিনেশনের কাছে নেয়, ডেস্টিনেশনের কাছে গেলে তখন এই ডাটাটা এখানে যেটা লেখা সেটা সে ডেস্টিনেশন রিড করে। সো টিসিপি সেগমেন্ট এত বড়। এখন ড্র তো করে ফেলছি, এখন আসলে চিন্তা করি এই টিসিপি সেগমেন্টে কি আসলে হয়। সো সবার প্রথম আমি কথা বলবো পোর্ট নিয়ে, সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট। পোর্ট আসলে জিনিসটা কি, আমি বলছিলাম না যে আমি একটা সময় পোর্ট নিয়ে কথা বলবো, পোর্ট কেমনে আসলো। পোর্ট হচ্ছে টিসিপি যে সেগমেন্ট, এই সেগমেন্টের যখন বানানো হয়েছে, যখন সায়েন্টিস্টরা বানাইছে টিসিপি প্রোটোকলটা যখন বানাইছে, তখন এই যে সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট দুইটা রাখতে হবে দুই জায়গায়, তখনই মেনলি চলে আসছে। সোর্স পোর্ট 16 বিটের, তো 16 বিট যদি হয় 16 বিট 16 বিটসে টোটাল কয়টা সংখ্যা আটে, টোটাল কতগুলো সংখ্যা আটাইতে পারবে, 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1, তাহলে কত হয়, ক্যালকুলেটর 2 টু দি পাওয়ার 16, পাওয়ার কোথায়, পাওয়ার 16 কত হয়, 65,536, মাইনাস 1 দিলে 65,535, তার মানে এই 65,535টা পোর্ট পসিবল। তার মানে এইখানে সোর্স পোর্টে তুমি 0 রাখতে পারো, 1 রাখতে পারো, 2 রাখতে পারো, 3 রাখতে পারো, এভাবে ডট 65,535 পর্যন্ত রাখতে পারো। তার মানে সোর্স পোর্টে 0 থেকে 35,535টা সংখ্যা তুমি রাখতে পারো, যে কোনো একটা সংখ্যা এখানে রাখতে হবে, 1, 5, 3,000, 5,000, 10,000, 15,000, 20,000, 35,535ও রাখতে পারো। ডেস্টিনেশন পোর্টেও সিমিলার, যেহেতু 16 বিট, মাত্র 16 বিট, তার মানে এখানেও তুমি
35,000, 0 থেকে 35,535 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা তুমি রাখতে পারবা। তাহলে একটা সিঙ্গেল কম্পিউটারে কয়টা অ্যাপ্লিকেশন রান করতে পারবে? একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন যদি রান করে, লোকাল হোস্ট 3000-এ রান করতে পারে, লোকাল হোস্ট 4000-এ রান করতে পারে, আমরা এরকম দিই না? 80-তে রান করে, 8080-তে রান করে, 7000-এ রান করে, 8000-এ রান করে, তাই না? আমরা এরকম পোর্ট দিই। আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা যারা গো করে আসছি বা জাভাস্ক্রিপ্ট করে আসছি, নোড.জেএস করে আসছি, পাইথন করে আসছি, কেউ না কেউ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসছো, তুমি একটা পোর্ট দাও যে এই তোমার সার্ভারটা রান হচ্ছে 3000 পোর্ট। এই পোর্ট কত পর্যন্ত সম্ভব? তুমি কি কখনো 70,000 দিয়ে দেখছো 70,000 পোর্টে রান হওয়া সম্ভব? তোমার মাথায় কখনো প্রশ্ন আসে নাই কেন আমরা 3000, 4000, 5000, 8000 দিই? কেন আমরা 80,000 দিলাম না? কারণ 80,000 দিলে আর কাজ করবে না। 65,535 পর্যন্ত ওই পোর্ট পসিবল। একটা কম্পিউটারে এর চেয়ে বেশি পোর্ট নাই, কারণ এই টিসিপি সেগমেন্ট সোর্স পোর্ট। তুমি যখন ডাটা পাঠাবা সর্বোচ্চ তোমার এইখানে জায়গায় আসবে 65,535 পর্যন্ত একটা সংখ্যা। এর চেয়ে 65,536 সংখ্যাটাও এখানে আটাইতে পারবে না তুমি। তার মানে তখন তোমার ডাটাটা কমিউনিকেটই করবে না, তুমি রিকোয়েস্টই যাবে না, তোমার টিসিপির ভিতর রাখতেই পারবে না সংখ্যাটা। বুঝছো? এই জন্য পোর্ট 65,535 পর্যন্ত ম্যাক্স। এখন এই পোর্ট নিয়ে আমি তোমারে বুঝাইলাম যে পোর্ট জিনিসটা কি। পোর্ট কয় ধরনের আছে? পোর্ট আছে 3 ধরনের। 3 ধরনের পোর্ট আছে। কি কি? একটা হচ্ছে ওয়েল নোন পোর্ট। এটা হচ্ছে 0 থেকে 1023 পর্যন্ত, মানে 0 থেকে 1023 পর্যন্ত যে কয়টা পোর্ট আছে, সবগুলা সংখ্যা আছে, সবগুলো হচ্ছে ওয়েল নোন পোর্ট। এগুলা অলরেডি রিজার্ভ। হ্যাঁ, আয়ানা নামে একটা অর্গানাইজেশন আছে, IANA। আয়ানা নামে একটা অর্গানাইজেশন আছে, এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। আয়ানা ওরা করে কি, এই অর্গানাইজেশন করে কি হচ্ছে বিভিন্ন নাম্বার হচ্ছে অ্যাসাইন করে দেয় যেন কোনো কামড়াকামড়ি না লাগতে পারে। ধরো মাইস্কুয়েল কত পোর্টে রান হবে? 3306। মাইক্রোসফট এসকিউএল কত পোর্টে রান হবে? 1433। HTTP কত পোর্টে রান হবে? 80। HTTPS কত পোর্টে রান হবে? 443। কে কোন পোর্টে রান হবে, কোন সার্ভিস কোন পোর্টে রান হবে, এগুলো না কামড়াকামড়ি শুরু হবে, তাই না? সো এই জন্য আয়ানা নামে একটা অর্গানাইজেশন আছে, ওদের কাছে রিকোয়েস্ট করলে তোমারও একটা অ্যাসাইন করবে, এটা এই পোর্ট আর পৃথিবী কেউ নিবে না। সো ওয়েল নোন পোর্ট 0 to 1023। তো ওয়েল নোন পোর্ট যেমন কেমন কি, যেমন ধরো এইচটিটিপির পোর্ট হচ্ছে 80। তুমি যখন লেখো facebook.com, হ্যাঁ, তখন :80 থাকে, আসলে এটা মাস্ট থাকেই, কিন্তু আমাদের লেখা লাগে না। এই 80 না লিখলে ও ধরে নেয় যে মনে মনে যে এটা 80 আছে, তখন হচ্ছে ফেসবুকের কাছে রিকোয়েস্ট যায়, ও ধরে নেয় যে এটার ভিতরে 80 আছে। অথবা যদি HTTPS হয় তাহলে 443 দিলেও ও বুঝে নেয় যে এটার ভিতরে যদি HTTPS হয়, যেমন এখানে HTTPS, তার মানে ওর ধরে নেয় যে এটা :443 আছে, তো তোমাকে লিখতে হয় না। কিন্তু যদি 80 আর 443 ছাড়া অন্য কিছু হয়, তখন এইভাবে লিখতে হবে 3000 পোর্টে রান হলে এইভাবে facebook.com 3000 লিখতে হবে। সো HTTP হচ্ছে 80 পোর্টে রান হয়। তারপর হচ্ছে ধরো কী রে, HTTPS হচ্ছে 443 পোর্টে রান হয়। সো এইগুলো হচ্ছে রিজার্ভ কইরা ফেলছে, এখন এগুলো আর তুমি নিতে পারবে না। তো আর কি কি পোর্ট আছে? তারপর ধরো SSH। হ্যাঁ, SSH হচ্ছে 22 পোর্টে রান হয়। তুমি SSH যখন করো দেখবা তখন তুমি 22 দিয়ে রাখো, তোমরা যখন AWS করবা তখন বুঝবা, এখন না, এখন এগুলোর দরকার নেই। তারপর টেলনেট, অনেকে টেলনেট নিয়ে যাদের একটা জানা আছে তারা জানো 23 তাদের পোর্ট। তারপর ইমেল যে সার্ভার ওগুলা রান হয় SMTP, হ্যাঁ, এটা 25-এ। তারপর DNS নিয়ে যাদের আইডিয়া আছে, DNS, এটার জন্য 53। এই জন্য দেখবা যে AWS একটা সার্ভিস আছে রাউট 53 নামে। সো ওয়েল নোন পোর্ট হচ্ছে এগুলো হচ্ছে ওয়েল নোন পোর্ট। আচ্ছা,
0 to 123 মানে 1023। আচ্ছা, এরপর পোর্ট আছে রেজিস্টার্ড পোর্ট। এই রেজিস্টার্ড পোর্ট কত পর্যন্ত? রেজিস্টার্ড পোর্ট পসিবল হচ্ছে 1024 থেকে 49,151। 49,151 মুখস্থ রাখার দরকার নাই, আমি নিজেও বুঝে যাবো একটু পরে, তোমাদের পড়ানোর জন্য দেখে রাখছিলাম। 1024 থেকে 49,151 এইটা হচ্ছে রেজিস্টার্ড। এগুলো অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। এইটাও আয়না অ্যাসাইন করছে, আয়নার কাছে বললে আয়না অ্যাসাইন করে দেয়। যেমন ধরো মাইস্কুয়েল এর পোর্ট হচ্ছে 3306। তারপর হচ্ছে ধরো মাইক্রোসফট এসকিউএল এর পোর্ট হচ্ছে 1433। পোস্টগ্রেসের পোর্ট কত দেখি তো। পোস্টগ্রেস হচ্ছে একটা ডাটাবেস, তাই না? স্কেল পোর্ট কত? 5432। পোস্টগ্রেস স্কেল ওর পোর্ট হচ্ছে 5432। তো হয়ে গেল পোর্ট হচ্ছে দুইটা, একটা ওয়েল নোন পোর্ট, একটা রেজিস্টার্ড পোর্ট, আরেকটা আছে পোর্ট। এটা হচ্ছে লাস্ট ক্যাটাগরির পোর্ট, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটা তোমাকে সারা জীবন মনে রাখতে হবে। এটার অনেকগুলা নাম, এক এক সময় আমরা এক এক রকম বলি, বাট তোমাকে মনে রাখতে হবে যে যেটাই বলি না কেন। হ্যাঁ, কেউ এটারে বলে ডাইনামিক পোর্ট, কেউ এটারে বলে প্রাইভেট পোর্ট, কেউ এটারে বলে এফিমেরাল পোর্ট। সো আমি কি বলি? আমি এটারে বলি এফিমেরাল পোর্ট। এফিমেরাল যেটা হচ্ছে ডাইনামিক, চেঞ্জ হয়, ভেরিয়েবল, হ্যাঁ চেঞ্জ হয়। তো এই 1024 থেকে নিয়ে 49,152 থেকে নিয়ে 49,152 থেকে নিয়ে 65,535 পর্যন্ত, 65,535 এই পর্যন্ত যতগুলা পোর্ট আছে সবগুলো হচ্ছে এফিমেরাল পোর্ট। এখন এই পোর্ট নিয়ে কেন কথা বলতেছি? দেখো, তুমি একটা সার্ভার রান করছো, ধরো একটা সার্ভার রান করছো। এই সার্ভারের একটা ডোমেন আইপি আছে, ধরো 190, ধরো 172.169.10.54, আর এটার পোর্ট হচ্ছে ধরো 3000। এই পোর্টে রান হচ্ছে, একটা আইপি আছে, একটা পোর্ট আছে একটা সার্ভারের। এখন ক্লায়েন্ট যে অ্যাপগুলা, ব্রাউজার তো কোনো পোর্টে রান হয় না। তো ব্রাউজার যখন রিকোয়েস্ট পাঠায় সার্ভারের কাছে, ও যখন এই সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে, এই সার্ভারের কাছে, এটা আইপি, এটা পোর্ট, তখন ক্লায়েন্ট হচ্ছে টিসিপি ইউজ করবে। তো টিসিপি ইউজ করলে সোর্স পোর্ট দিতে হবে। সো ক্লায়েন্ট মানে ব্রাউজার রিকোয়েস্ট পাঠায়। তুমি যে ফেসবুক মেসেঞ্জার ইউজ করো, ও তো কোনো পোর্টে রান হয় না। তো ওকে তো একটা পোর্ট অ্যাসাইন করতে হবে, কারণ নাহলে বুঝবে কেমনে কার কাছে এসে আমি ডাটাটা আবার রিটার্ন করব। সো এটা কে করে? এটা অপারেটিং সিস্টেম নিজেই করে। এই পোর্টটা তখন পায় কোথায়? সে এফিমেরাল পোর্টের মধ্যে যেই পোর্টটা ইউজ হচ্ছে না, সেই পোর্টটা সে নিয়ে রেখে দেয়। ধরো 49,152 নিতে পারে, 53 নিতে পারে, 54, একটা র্যান্ডম এই 65,535, 49,152 থেকে 65,535 এর মধ্যে যে কোনো একটা পোর্ট নিয়ে সে সেইটারে এখানে দিয়ে দেয়, বলে যে ক্লায়েন্ট এই পোর্টে রান হচ্ছে 49,200, 49,200 একটা পোর্ট, আর সার্ভারের পোর্ট কত? 3000। তখন 49,200 দিয়ে দেয় সোর্স পোর্টে, আর ডেস্টিনেশন পোর্টে দিয়ে দেয় 3000। তো এইখান থেকে নেয়। তাহলে এবার চিন্তা করে দেখো, একটা সিঙ্গেল কম্পিউটার সর্বোচ্চ কয়টা রিকোয়েস্ট একসাথে পাঠাইতে পারবে বাইরে? যার কাছেই পাঠাক, বাইরে যে কোনো সার্ভারের কাছে পাঠাক, একটা সিঙ্গেল কম্পিউটার থেকে টোটাল কয়টা রিকোয়েস্ট পাঠানো সম্ভব? 65,535 থেকে 49,152 বিয়োগ দাও। 65,535 থেকে 49,152 বিয়োগ 49,152 বিয়োগ যোগ দেব 1, 16,384। একটা সিঙ্গেল কম্পিউটার 16,384 এর বেশি
একসাথে রিকোয়েস্ট পাঠাইতে পারবে না, কারণ পাঠাইতে পারবে 16,384টা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে রিকোয়েস্ট পাঠাইতে পারবে না। আমি 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 আমার ধারণা তুমি আমার কথা বুঝছো, যদি না বুঝো এটা না বুঝলেও সমস্যা নেই, বাট এফিমেরাল পোর্ট খুব ইম্পর্টেন্ট, কারণ রিকোয়েস্ট করতে হইলে আমার ব্রাউজার যখন রিকোয়েস্ট পাঠায় ফেসবুকের কাছে, আমার ব্রাউজার কোনো পোর্টে রান হয় না, আমার ব্রাউজার ক্লায়েন্ট কখনো কোনো পোর্টে রান হয় না। সো যখন রিকোয়েস্টটা পাঠায়, এই যে আমি যখন লিখলাম facebook.com, তখন আমার ব্রাউজার হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছে সার্ভারের কাছে। এটা আমার ব্রাউজার, আমার কম্পিউটার, এই কম্পিউটারের মধ্যে আছে ব্রাউজার, ও হচ্ছে সার্ভার, ফেসবুকের সার্ভার, এই ব্রাউজার হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছে ফেসবুকের সার্ভারের কাছে। সো এই ব্রাউজারটা হচ্ছে আমার ক্লায়েন্ট, তো আমার ক্লায়েন্টের তো কোনো পোর্ট নাই। সো ও এফিমেরাল পোর্ট থেকে একটা পোর্ট হচ্ছে নিয়ে এখানে রেখে দেয়। তখন হচ্ছে ফেসবুকের কাছে রিকোয়েস্টটা যায়, টিসিপি এখানে করে কি, টিসিপি সোর্স পোর্টে আমার এফিমেরাল একটা পোর্ট রাখে, আর ডেস্টিনেশনে ফেসবুকের রিয়েল পোর্টটা রাখে, তারপর রিকোয়েস্টটা যায়। এখন যখন রেসপন্স আসে, তখন রেসপন্স যখন পাঠাবে, আমার অপারেটিং সিস্টেমকে তো বুঝতে হবে যে এটা এই এফিমেরাল পোর্টটা কার, তখন কার জন্য এটা বরাদ্দ করা হয়েছিল, ব্রাউজারের জন্য বরাদ্দ করা হয়েছিল, আচ্ছা ওর কাছে ডাটাটা পাঠায় দাও। ওকে, এইভাবে হচ্ছে কাজ করে এই এফিমেরাল পোর্ট। তুমি যদি ভুলে যাও নেক্সট ক্লাসে, তাহলে এর জন্য আমি রেসপন্সিবল না। তুমি যদি নেক্সট ক্লাসে আমার কনভারসেশন না বুঝো, তাহলে এর জন্য আমি রেসপন্সিবল না। এফিমেরাল পোর্ট হচ্ছে ডাইনামিক পোর্ট। ওকে, আর ওয়েল নোন পোর্ট 0 থেকে 1023, রেজিস্টার্ড পোর্ট 1024, 49,151। হ্যাঁ, এগুলো হচ্ছে ফিক্সড করে আয়ানা নামের একটা অর্গানাইজেশন, ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি। যদি ভুলে যাও কোনো সমস্যা নাই। ওয়েল নোন পোর্ট আছে 3 ধরনের, ওয়েল নোন পোর্ট, রেজিস্টার্ড পোর্ট, ডাইনামিক পোর্ট বা এফিমেরাল পোর্ট। সব ভুলে যাও, সমস্যা নাই, এফিমেরাল পোর্টটা তোমার মাথায় রাখতে হবে, এবং এইটা মাথায় রাখতে হবে 65,535। কীভাবে পাবা? 2^16 - 1। 2^16 কেন দিছি? কারণ সোর্স পোর্টে মাত্র 16 বিট আটে, 16 বিট জায়গা রাখা হয়েছে, এখানে টোটাল 16 বিট জায়গা রাখা হয়েছে। সো তুমি চাইলেও এর চেয়ে বড় বিট রাখতে পারবে না। কারণ কি? কারণ টিসিপি হেডার যিনি বানাইছে, যখন বানানো হয়েছে তখন মনে করা হয়েছিল এটা এনাফ। কোনোদিন যদি এটা এনাফ না হয়, তখন হচ্ছে পরের ব্যবস্থা দেখা যাবে, তখন আর টিসিপি ইউজ হবে না। বাট এটা হবে না, টিসিপি অনেক স্মার্টলি অনেক কিছু ডিল করছে। আমি আসবো সেই জায়গাগুলোতে। সো আমি মোটামুটি পোর্ট নিয়ে কথা বলছি, এগুলো নিয়ে আর আমি বিস্তারিত কথা বলতে চাই না। সো পোর্ট মোড শেষ। এগুলো কেটে দিলাম, ক্লিন করলাম, সুন্দর করার দরকার আছে। আচ্ছা, তাহলে টিসিপি করে কি? সোর্স পোর্ট রাখে সামনে, প্লাস ডেস্টিনেশন পোর্ট রাখলো। এটা হচ্ছে হেডারের অংশ, এগুলো সব হেডার, আর বাদ বাকিটা যেটা, এটা হচ্ছে ডেটা। সো সোর্স পোর্ট রাখলো, ডেস্টিনেশন পোর্ট রাখলো। সোর্স পোর্ট যখন ক্লায়েন্ট রিকোয়েস্ট করে, তখন পোর্ট থাকে না, এফিমেরাল একটা পোর্ট রেখে দেয় 49,152 থেকে 65,535 পর্যন্ত। আর ডেস্টিনেশন পোর্ট যে কোনো সার্ভার একটা পোর্টে রান হবে। হ্যাঁ, যেমন ফেসবুক 80-তে রান হয়, গুগল 80 পোর্টে রান হয়, প্রত্যেকটা HTTP সার্ভারই হচ্ছে 80 পোর্টে রান হয়, অথবা 443 পোর্টে রান হয়। ওকে, এখন এই সিন রিকোয়েস্ট যখন পাঠাবে, তখন সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট রাখা হলো। এখন কথা হচ্ছে ভাই, সিকোয়েন্স নাম্বারটা কি ভাই? সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে এখানে একটা মজার বিষয়। সিকোয়েন্স নাম্বারটা কি? সবার ফার্স্টে চিন্তা করো, এটা হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে ডেস্টিনেশন। সবার ফার্স্টে যখন তুমি রিকোয়েস্টটা কানেক্ট করো, তখন কি করো? সবার ফার্স্টে তুমি একটা সেন্ড রিকোয়েস্ট পাঠাও, বলছিলাম না এটা? সবার ফার্স্টে একটা সেন্ড রিকোয়েস্ট পাঠাও। এই সেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় কি হয়? সেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় এখানে একটা সিকোয়েন্স নাম্বার আমাকে দিতে হবে, সোর্সকে একটা সিকোয়েন্স নাম্বার দিতে হবে। সোর্স করে কি? সোর্স একটা সিকোয়েন্স নাম্বার র্যান্ডম চুজ করে সোর্স। এই সোর্স একটা র্যান্ডম সিকোয়েন্স নাম্বার চুজ করে, সে জানে না কত সিকোয়েন্স নাম্বার, এটা কত, 32 বিটসের। তো 32 বিটসের একটা র্যান্ডম সিকোয়েন্স নাম্বার সে চুজ করে।
2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 429 কোটি, প্রায় 429 কোটি, প্রায় 400 কোটি ধরো। হ্যাঁ, 400 কোটির মধ্যে একটা সংখ্যা সে গেস করে সোর্স সিকোয়েন্স নাম্বার হিসেবে। সো ধরো সোর্স হচ্ছে সিকোয়েন্স নাম্বার সিলেক্ট করছে 1000। সিমিলারলি সিন রিকোয়েস্টটা যখন যায় তখন ডেস্টিনেশন বুঝে যে হ্যাঁ ওকে তো কানেকশন করতে হবে। তো তখন ডেস্টিনেশন নাম্বারও ডেস্টিনেশন যে ডিভাইস যে কম্পিউটার সেও একটা নাম্বার গেস করে, ধরলো 2000। ওকে, সে ধরলো কত? 2000। এখন সোর্স যখন টিসিপি ডায়াগ্রামটা পাঠায়, এটা তো টিসিপি সেগমেন্ট, রাইট? টিসিপি সেগমেন্ট, এই টিসিপি সেগমেন্টটা যখন হচ্ছে ডেস্টিনেশনের কাছে পাঠায়, ফার্স্টে একটা সোর্স পোর্ট নেয়, একটা ডেস্টিনেশন পোর্ট নেয়। সোর্স পোর্ট হচ্ছে এফিমেরাল পোর্ট, আর ডেস্টিনেশন পোর্ট হচ্ছে এটা ডেস্টিনেশন যে পোর্টটা সেটা। তারপর একটা সিকোয়েন্স নাম্বার দেয়, এই সিকোয়েন্স নাম্বার যেটা ও ধরছে র্যান্ডম সেটা এখানে দিয়ে দেয় 1000। আর সে তো ফার্স্টে সিন রিকোয়েস্ট পাঠায়, সে তো অ্যাকনোলেজমেন্ট পাঠায় না সোর্স। তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে থাকে সবজি 0, তাহলে 32টা 0 থাকে এখানে, 32টা 0। তাহলে আমি বুঝাইতে পারছি সিকোয়েন্স নাম্বার কি আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি। সিকোয়েন্স নাম্বার যেটা এটা এখন পাঠায়, এটা হচ্ছে এখন ওর কাছে এইটা হচ্ছে এখন এই ডেস্টিনেশনের কাছে পাঠাবে। এটারে আমি আরো সুন্দর করে লিখি। এটা হচ্ছে আমার সোর্স আর এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। এখন এই সোর্স হচ্ছে ডেস্টিনেশনের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, সিন রিকোয়েস্ট। সিন রিকোয়েস্টটা কীভাবে পাঠায়? একটা ব্লকে, এই ব্লকের মধ্যে সোর্স পোর্ট থাকে, ডেস্টিনেশন পোর্ট থাকে, সিকোয়েন্স নাম্বার থাকে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে, রাইট? সো এখানে সোর্স পোর্ট থাকে, ধরো সোর্স পোর্ট পাঠাইলো 49,000, ধরো 50,153 এইটা। সো এটা হচ্ছে এখানে থাকে। আর ধরো 3000 হচ্ছে ডেস্টিনেশন পোর্ট, এই 3000 হচ্ছে এখানে থাকে। এখন সিকোয়েন্স নাম্বার থাকে, সিকোয়েন্স নাম্বার কত থাকবে? ধরো 1000 যেহেতু গেস করছে, একটা র্যান্ডম নাম্বার নিছে 1000, ও যেহেতু 1000 সোর্স ধরছে ধরে নিছে, সো 1000। আর ডেস্টিনেশনে অ্যাকনোলেজমেন্ট সিকোয়েন্স নাম্বারের জায়গায় 1000 থাকে, আর অ্যাকনোলেজমেন্ট নাম্বারে 32টা 0 থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। হ্যাঁ, তুমি বলবা ভাই যখন আপনি আপনি এখানে 1000 লিখলেন, এখানে 32টা 0 কেন দিলেন? এই 1000 তো বাইনারিতে কনভার্ট হয়ে সেই বিটগুলা এখানে থাকে। ওই 1000 তো বুঝে না কম্পিউটার, রাইট? কম্পিউটার 1000 বুঝে না, 50,153 বুঝে না, 3000 বুঝে না। 16টা বাইটে 50,153 ওর বাইনারি কি? 50,153 বাইনারি, সেটার বাইনারি হচ্ছে এটা। এই যে 50,153 বাইনারি হচ্ছে এটা। এই বাইনারিটা 16 বিটে কনভার্ট করে, এটা তো 16 বিটই। তখন এই 50,053 না থেকে এটা এইখানে এইটা থাকে। সো আমি মনে বুঝাইতে পারছি আসলে কি। সো তুমি সোর্স পোর্ট বুঝলা, ডেস্টিনেশন পোর্ট বুঝলা, সিকোয়েন্স নাম্বার বুঝলা। এখন অ্যাকনোলেজমেন্ট নাম্বার,
এটা কি, এটা তো ফার্স্টে 0 থাকে, সেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এখন ডেস্টিনেশন তো বুঝতে পারছে যে হ্যাঁ আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, কেউ একজন আমার সাথে কানেক্ট হইতে চায়, কেউ একজন আমার ডেটা পাঠাইতে চায়, সোর্স হচ্ছে আমার কাছে ডেটা পাঠাইতে চায়। তাহলে ওকে আমার সেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তাহলে ওকে আমার অ্যাকনোলেজমেন্ট পাঠাইতে হবে, রাইট? তখন ও করে কি, হচ্ছে ওর কাছে একটা রিকোয়েস্ট পাঠায় সিন প্লাস 1। কীভাবে, এটারই কপি করি, এটা ওর কাছে গেল, যাওয়ার পর ও কিন্তু ওর কাছে আসে এটা, রাইট? তারপর ও আবার নতুন করে একটা পাঠায়, সেটার মধ্যে কি, সেটা হচ্ছে সোর্স পোর্ট। এই ডেস্টিনেশনের কাছে সোর্স কিন্তু সে নিজেই 3000, আর ডেস্টিনেশনের কাছে, আর ডেস্টিনেশন হচ্ছে ওর জন্য ও যখন পাঠায় ওর জন্য ও নিজে সোর্স, এই জন্য 3000। আর ও যখন পাঠাবে ওর ডেস্টিনেশন হচ্ছে এ বেটা, তখন হচ্ছে 50,153। যে পাঠাবে সেই সোর্স। তো ও যখন পাঠাবে, ডেস্টিনেশন যখন ডাটা পাঠাবে, তখন ও নিজের কাছে নিজে সোর্স, এই জন্য ও 3000 পাঠাচ্ছে, ও পাঠাচ্ছে 50,153, এবং ও সিকোয়েন্স নাম্বার পাঠাবে, রাইট? এখন সিকোয়েন্স নাম্বারটা কত পাঠাবে, সিকোয়েন্স নাম্বারটা পাঠাবে, বলো তো কত পাঠাবে, কত পাঠানো উচিত? ও যখন পাঠাবে সিকোয়েন্স পাঠাবে 2000। 2000 কেন? কারণ ও তো এটা র্যান্ডম ধরে নিছে। আর ডেস্টিনেশন, এখানে বাইনারিটা আমি উঠাই দিলাম, এই ডেস্টিনেশন হচ্ছে যখন 1 পাঠাবে, এটা তো সিন রিকোয়েস্ট, সিন রিকোয়েস্টের জন্য 2000, কারণ সিকোয়েন্স নাম্বার। এই সিকোয়েন্স নাম্বার হচ্ছে বোঝায় সিন রিকোয়েস্ট, আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার বোঝায় অ্যাকনোলেজমেন্ট রিকোয়েস্ট। সো সিন প্লাস 1 পাঠাবে একসাথে। সো সিনের জন্য সে পাঠিয়েছে 2000, কারণ ও 2000 ধরে নিছে, ও 2000 ধরে নিছে। আর সোর্স হচ্ছে 1000 ধরে নিছে, কারণ ও সিকোয়েন্স নাম্বার হিসেবে 1000 পাঠাইছে, ওর কাছে আছে 1000। ও ডেস্টিনেশন এখন যখন সিন প্লাস 1 পাঠাবে, তখন ও পাঠাবে 2000, এই 2000টা। এখন ডেস্টিনেশন মানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার হিসেবে সে কী পাঠাবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার হিসেবে সে পাঠাবে এমন একটা নাম্বার, লাইক হচ্ছে ধরো ও সিকোয়েন্স নাম্বার কোনটা পাঠাইছে, ওর কাছে যেটা আসছে সেটা কি, সেটা হচ্ছে 1000। তাহলে ও এখন অ্যাকনোলেজমেন্টে পাঠাবে 1001। এই 1001 কি মিন করে, 1001, এই 1001 মিন করে যে ভাই আমি 1000 পর্যন্ত বুঝে পাইছি, আমাকে এখন নেক্সট থেকে 1001 পাঠাইও। আমি 1000 পর্যন্ত ডাটা বুঝে পাইছি, নেক্সট থেকে যে তুমি ডাটা পাঠাবা সেটা 1001 থেকে পাঠাবা। ধরো সে হ্যালো ওয়ার্ল্ড পাঠাবে, হ্যালো ওয়ার্ল্ড এই ডাটাটা পাঠাবে, রাইট? এই যে আমরা কিন্তু এখানে ছিলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড সেন্ডার পাঠাইছে, এখন সেগমেন্টে কনভার্ট হবে, রাইট? সো এখানে আসে হ্যালো ওয়ার্ল্ড পাঠাবে, ও ফার্স্টে সিন রিকোয়েস্ট পাঠাবে, ও ধরে নিছে সোর্স, ধরে নিছে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার, এটার বলে আইএসএন। আর ডেস্টিনেশন আইএসএন ধরে নিছে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার 2000, আইএসএন 2000। তাহলে ও ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার পাঠাইছে 1000, এখন ডেস্টিনেশন 1000 পাইছে, 1000 পাওয়ার পর বলতেছে যে আমি 1000 পাইছি, তার মানে 1001 কিন্তু আমি নেক্সট থেকে এক্সপেক্ট করি, তখন অ্যাকনোলেজমেন্টে সে লিখে পাঠাবে 1001। এখন চিন্তা করো কি হবে, এখন সোর্স হচ্ছে সিন পাঠাইছে, ডেস্টিনেশন সিন প্লাস 1 পাঠাইছে, এখন সোর্স আবার 1 পাঠাবে, সোর্স আবার 1 পাঠাবে। সো সোর্স যেহেতু 1 পাঠাবে, তো এখন এটা কিন্তু ক্লায়েন্টের কাছে আছে, সোর্সের কাছে আছে, সোর্স হচ্ছে ডেস্টিনেশনের কাছ থেকে এটা পেয়েছে, এখন সেই 1 কোনটা পাঠাবে, সে এখানে আগে চেঞ্জ করবে 50,000
153 আর এখানে 3000। এইখানে এখন কত পাঠাবে? এই ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার 1000 ছিল, 1000 ওর কাছে দিছে, ও 1001 পাঠাইছে এবং সে বলতেছে অ্যাকনোলেজমেন্ট হিসেবে 1001 পাঠায় যে আমি 1001 থেকে আবার স্টার্ট এক্সপেক্ট করি তুমি 1001 নাম্বার যে ডেটা ওইটা পাঠাবা। এই জন্য এখানে হবে সিকোয়েন্স নাম্বার 1001, কারণ ও 1001 অ্যাকনোলেজমেন্ট হিসেবে পাঠায় বলতেছে আমি 1001 এক্সপেকটেশন করি, তুমি নেক্সট আমার সিকোয়েন্স নাম্বার 1001 দিবা, নাইলে আমি তোমারটা অ্যাকসেপ্ট করবো না। তো ও কিন্তু 1001 দিবে এবং এইখানে ও অ্যাকনোলেজমেন্ট কোডটা পাঠাবে। ও এখানে কত দিছে সিকোয়েন্স নাম্বার, যখন ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার দিছে 2000, ওর কাছে আছে 2000। এখন ও সোর্স কিন্তু নেক্সটে ওর কাছ থেকে যেই সিকোয়েন্সটা এক্সপেক্ট করে সেটা 2001, তাই এখানে লিখে দিবে সে 2001। তাহলে আমি বুঝাতে পারছি সোর্স সিকোয়েন্স নাম্বার জিনিসটা কি, অ্যাকনোলেজমেন্ট জিনিসটা কি, অ্যাকনোলেজমেন্ট নাম্বার জিনিসটা কি। তুমি যদি না বুঝো সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি না বুঝো, এই এতগুলো বুঝানোর পর তুমি আমারে জানাবা, কারণ এটা না বুঝা তোমারে আমি সামনে নিয়ে যাবো আর তুমি পারবা না, আর তোমার লাইফ থেকে নেটওয়ার্কিং চিরতরে বন্ধ হয়ে যাক, আমি এটা চাই না। এটা তোমাকে বুঝতে হবে, না বোঝার কোনো উপায় নেই। তুমি আমাদের কমিউনিটিতে বোঝার চেষ্টা করো, সবাই ব্লগ লিখো, সবাই মিলে বোঝার চেষ্টা করো হচ্ছেটা কি, ঘটনাটা কি। না বুঝে তুমি ভুলেও এটা পার করো না, এখানে তোমাকে আসতে হবে। সো এটার বলে 3-ওয়ে হ্যান্ডশেকিং। এই পুরা প্রসেসটার বলে 3-ওয়ে হ্যান্ডশেকিং। এই 3-ওয়ে হ্যান্ডশেকিং হওয়ার পর এরা মেনলি কানেক্টেড হয়েছে যে হ্যাঁ আমি, আমাদের কানেকশন এস্টাবলিশড হয়েছে, এখন আমি মেনলি ডাটা পাঠানো শুরু করব। এখন মেনলি ওরা ডাটা পাঠানো শুরু করবে। কতক্ষণ হয়েছে? আরে বাপরে, 56 মিনিট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, আমি একটু ব্রেক নিয়ে আসছি। সো এটা ছিল অ্যাকনোলেজমেন্ট করা। তার মানে সোর্স সিঙ্ক রিকোয়েস্ট পাঠাইছে ডেস্টিনেশনের কাছে, ডেস্টিনেশন করছে কি সিন প্লাস 1, এই যে সিন ওর নিজের সিন, আর ও এইটার এই যে সিন রিকোয়েস্টটা পাইছে এটার 1 করছে সে এখানে সোর্সের কাছে আসছে, সোর্স এটারে স্টোর করে রাখছে এবং ও দেখছে যে ও নিজে পাঠাইছে সিন একটা, সো এটার 1 করতে হবে। সো এটার 1 দিছে 2001, আর ডেস্টিনেশন হচ্ছে 1 করছে 1001 দিয়ে, তার মানে 1001 থেকে আবার ওরে পাঠানো শুরু করতে হবে। তখন ও 1001 দিয়ে আবার ডাটা পাঠানো শুরু করছে, তার মানে এস্টাবলিশমেন্ট হয়ে গেছে। এখন ডাটা পাঠাবে, হেলো ওয়ার্ল্ড পাঠাবে। আমরা কম্পিউটার সায়েন্সে একটা মজার বিষয় আছে ASCII ক্যারেক্টার, ASCII, ASCII ক্যারেক্টার হিসাবে সুবিধার্থে আমি হেলো ওয়ার্ল্ড ধরছি। এইচ একটা ASCII ক্যারেক্টার, এই একটা ASCII ক্যারেক্টার, আর এক একটা ASCII ক্যারেক্টার 1 বাইট করে জায়গা দখল করে। 1 বাইট মানে 8 বিট, তার মানে এইচ হচ্ছে 1 বিট, ই হচ্ছে 1 বিট, এল হচ্ছে 1 বিট, এল হচ্ছে 1 বিট, ও হচ্ছে 1 বিট। হ্যাঁ, এটা মাথায় রেখো হচ্ছে। এখন সোর্স পোর্ট বুঝলাম, ডেস্টিনেশন পোর্ট বুঝলাম, সিকোয়েন্স নাম্বার বুঝলাম, অ্যাকনোলেজমেন্ট নাম্বার বুঝলাম। ডেটা অফসেট কি? ডেটা অফসেট হচ্ছে 4 বিটের। কয় বিট? 4 বিট। ডেটা অফসেট হচ্ছে 4 বিটের। তো 4 বিটে টোটাল কত বড় সংখ্যা রাখা যাবে কিভাবে বের করব? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 মাইনাস 1 হচ্ছে 15। তার মানে সর্বোচ্চ 0 থেকে 15 পর্যন্ত সে সংখ্যা রাখতে পারবে এই ডেটা অফসেটের ভিতরে। এই ডেটা অফসেটের ভিতরে সে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা রাখতে পারবে। এখন ডেটা অফসেটের মধ্যে কোন সংখ্যাটা আমি রাখবো, এটা ডিপেন্ড করে টিসিপি আসলে হেডারটারে বানাইতেছে কীভাবে। একটা হেডারে কী কী থাকে? সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ডেটা অফসেট, রিজার্ভ, ফ্ল্যাগস, উইন্ডো সাইজ, চেকসাম, আর্জেন্ট পয়েন্টার, অপশনস, প্যাডিং, এইগুলো হচ্ছে হেডার। এই সবগুলো হচ্ছে হেডার, আর বাদ বাকিটা হচ্ছে ডেটা। এখন এই ডেটা অফসেটে কি থাকবে? এইটা 0 থেকে 15 4 থাকতে পারে, মিনিমাম 4 থাকবেই, মিনিমাম 4 থাকবেই। কারণ কি? এটা সোর্স পোর্ট প্রায় 16 বিটের, ডেস্টিনেশন পোর্ট 16 বিটের, মানে টোটাল 32 বিটস।
টোটাল হচ্ছে 32 বিটস। 32 বিটসে কয় বাইট? 8 দিয়ে ভাগ দাও, 4টা 32, তার মানে 4 বাইট। তার মানে এই যে সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট, এই পুরাটা হচ্ছে 4 বাইট। সিকোয়েন্স নাম্বার একলাই 4 বাইট, 8 বাইট। অ্যাকনোলেজমেন্ট নাম্বার একলাই 4 বাইট, 12 বাইট। আর এই ডাটা অফসেট, রিজার্ভ, ফ্ল্যাক্স, উইন্ডো সাইজ, এইটা মিলে আবার 4 বাইট, 16 বাইট। তারপর হচ্ছে চেকসাম, আর্জেন্ট পয়েন্টার, আবার 4 বাইট, 20 বাইট। তার মানে মিনিমাম 20 বাইটস থাকবে। অপশনস নাও থাকতে পারে, প্যাডিং নাও থাকতে পারে, এই দুইটা নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম এই 20 বাইট হেডারের মধ্যে থাকবেই। তার মানে মিনিমাম একটা টিসিপির হেডার কত সাইজ হইতে পারে? মিনিমাম টিসিপি হেডারের সাইজ হইতে পারে 20 বাইটের। মিনিমাম টিসিপি হেডারের সাইজ হইতে পারে 20 বাইটস। এখন এই ডাটা অফসেটের মধ্যে তাহলে থাকবে কি? ডাটা অফসেটের মধ্যে থাকবে টোটাল হেডার কতটুকু অংশ। মানে এখানে তো ধরো 1000 বাইট আছে সব মিলায়, ডেটা, অপশনস, প্যাডিং, চেকসাম, আর্জেন্ট, এগুলো সব মিলায় 1000 বাইট আছে। সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সিকোয়েন্স নাম্বার সব মিলায় 1000 বাইট আছে একটা ব্লকের মধ্যে। 1000 বাইট ডেটা আছে। এখন এই ডেটা অফসেটে থাকবে হেডার কতটুকু অংশ জুড়া। ধরো 20 বাইট হচ্ছে হেডার, তাহলে এই ডেটা অফসেটের ভ্যালু হবে 4। 0 থেকে 15 পর্যন্ত একটা সংখ্যা থাকবে না, এই ডেটা অফসেটের ভ্যালু তখন হবে 5। ডেটা অফসেটের ভ্যালু হবে 5। কেন? এই 5টা 4 দিয়ে গুণ দেওয়া হবে। যাই রাখুক ডেটা অফসেটে, যত ভ্যালুই থাকুক না কেন, এর 4 দিয়ে গুণ দেওয়া হবে। সো যদি 0 থাকে, 4 0 তো থাকবে না, ধরো 1ও থাকবে না, 2ও থাকবে না, 3ও থাকবে না, 5 মিনিমাম থাকবেই, কারণ 4 দিয়ে গুণ দিলে 20 বাইট, আর মিনিমাম টিসিপি হেডার 20 বাইট হবেই। তার মানে এই ডেটা অফসেটের ভ্যালু মিনিমাম কত হবে? মিনিমাম হবে 5, ম্যাক্সিমাম হবে 15। 15 যদি হয় তাহলে 4 দিয়ে গুণ দিলে 4 15 60। তার মানে ম্যাক্স টিসিপি হেডারের সাইজ কত হবে? ম্যাক্স টিসিপি হেডার সাইজ হবে 60 বাইটস। মিনিমাম হবে 20 বাইটস, ম্যাক্সিমাম হবে 60 বাইটস। তার মানে এই ডেটা অফসেটের উপর ডিপেন্ড করে, মানে ডেটা অফসেট হচ্ছে ডিটারমাইন করে যে টোটাল হেডার কতটুকু, আর বাদ বাকিটা হচ্ছে ডেটা। এখন ধরো একটা ব্লক হচ্ছে ডেটা, এই ডাটাটা হচ্ছে পাঠাইলো ওর কাছে পাঠানোর পর ওর কাছে ডাটাটা আসে কিভাবে? ওর কাছে ডাটা আসে এইভাবে 0010110, কারণ ফিজিক্যাল লেয়ার তো এইভাবে ডাটা পাঠায়, রাইট? ধরো এইভাবে ডাটা পাঠাইতেছে, এইভাবে ডাটা পাঠাইছে। এখন এই বেচারা বুঝবে কেমনে, এই ডেস্টিনেশন বেচারা বুঝবে কেমনে যে এইখানের প্রথম 16 বাইট হচ্ছে সোর্স পোর্ট, পরের 16 বাইট ডেস্টিনেশন পোর্ট, পরের 16 বাইট সিকোয়েন্স নাম্বার, পরের 16 বাইট অ্যাকনোলেজমেন্ট নাম্বার, পরের 16 বাইট, পরের 4 বাইট হচ্ছে ডাটা অফসেট, পরের 3 বিটস হচ্ছে, পরের 16 বিটস যে সোর্স পোর্ট, 16 বিটস ডেস্টিনেশন পোর্ট, 32 বিটস সিকোয়েন্স নাম্বার, 32 বিট অ্যাকনোলেজমেন্ট নাম্বার, 4 বিটস হচ্ছে ডাটা অফসেট, রিজার্ভ হচ্ছে 3 বিটস, ফ্ল্যাক্স হচ্ছে 9 বিটস, উইন্ডো সাইজ হচ্ছে 16 বিট, চেকসাম 16 বিটস, আর্জেন্ট পয়েন্টার 16 বিটস। অপশন থাকতে পারে, বাকিগুলো অপশন থাকতে পারে, সো প্যাডিং থাকতে পারে। সো ও বুঝবে কেমনে টোটাল হেডার কতটুকু? এটা যে সোর্স সে জানে, সে হচ্ছে ডাটা অফসেটের মধ্যে ওই ভ্যালু রাখবে যেটারে 4 দিয়ে গুণ দিলে ডেস্টিনেশন বুঝতে পারবে, ও আচ্ছা ধরো সোর্স পাঠাইছে এখানে 5, মানে হচ্ছে ডাটা অফসেটের ভ্যালু পাঠাইছে 5, ডেস্টিনেশন করবে কি, এর 4 দিয়ে গুণ দিবে, তাহলে হলো 20। তার মানে 20 বাইটস হচ্ছে হেডার, আর বাদ বাকি যা আছে সব হচ্ছে ডাটা। তখন সে এই ডাটাটা পেয়ে গেল ডেস্টিনেশন, নাইলে কিন্তু সে আলাদা করতে পারবে না। তাহলে ডেটা অফসেট খুব ইম্পর্ট্যান্ট। ডেটা অফসেট দিয়ে আমরা বুঝতে পারি কতটুকু হেডারের অংশ আর বাদ বাকি কতটুকু ডেটার অংশ। রিজার্ভড 3 বিট হচ্ছে রিজার্ভড, 000010110 2^3, মানে 4 4 8 -1 7। তার মানে 0 থেকে 7 পর্যন্ত একটা সংখ্যা। রিয়েল লাইফে এই পর্যন্ত পৃথিবীতে এই রিজার্ভডের কোনো দিনও কোনো সংখ্যা আসে নাই টিসিপিতে, সব 0 থাকে। এটা ফিউচারের জন্য রাখা হয়েছে। টিসিপি যখন যারা বানাইছে সায়েন্টিস্টরা, তারা চিন্তা করে রাখছে যে ফিউচারে যদি কোনো কিছু লাগে তাহলে আমি 3 বিট রিজার্ভ রাইখা দিই।
যেন তখন কোনো পারপাজে কেউ ইউজ করতে পারে, যেন আমার টিসিপির পুরা ব্লক চেঞ্জ না করা লাগে। চিন্তা করে দেখো, টিসিপি যদি আজকে চেঞ্জ হয়, সারা পৃথিবীতে যত নেটওয়ার্কিং আছে, যত কম্পিউটার আছে, সব আবার চেঞ্জ করা লাগবে, সব অপারেটিং সিস্টেম চেঞ্জ করা লাগবে। সো এটা কি সম্ভব? এই জন্য টিসিপি যারা বানাইছে তারা কি বুদ্ধিমান, কি স্মার্ট, 3 বিট রিজার্ভ রেখে দিছে যে যদি লাগে তাইলে এ ভাই 3 বিট তোরা ইউজ করিস। আচ্ছা, ফ্ল্যাগস। ফ্ল্যাগস আছে অনেকগুলা, 9টা ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে হচ্ছে সিঙ্গেল, 9টা ফ্ল্যাগের জন্য 9 বিট, এক একটা ফ্ল্যাগের 1 বিট। ফ্ল্যাগ হয় 0 হবে, না হয় 1 হবে। 0 থাকা মানে এক জিনিস, 1 থাকা মানে আরেক জিনিস। 9টা ফ্ল্যাগ, কী কী ফ্ল্যাগ আছে? সো ফ্ল্যাগ লিখবো কই, কি গেঞ্জাম, সব জায়গা ব্লক হয়ে গেছে। ফ্ল্যাগ, ফ্ল্যাগ হচ্ছে টোটাল 9টা, FLAGS, ফ্ল্যাগস। ফ্ল্যাগস এক নম্বর ফ্ল্যাগ হচ্ছে সিন ফ্ল্যাগ, 2 নম্বর হচ্ছে এক ফ্ল্যাগ, 3 নম্বর ফ্ল্যাগ হচ্ছে ফিন রিকোয়েস্টের জন্য ফিন ফ্ল্যাগ, 4 নম্বর হচ্ছে RST রিসেট ফ্ল্যাগ, 5 নম্বর হচ্ছে PSH পুশ ফ্ল্যাগ, 6 নম্বর হয়েছে URG আর্জেন্ট ফ্ল্যাগ, 7 নম্বর হয়েছে ECE কনজেশন ডিটেক্টেড ফ্ল্যাগ। হ্যাঁ, এটা আমার দরকার নেই জানার আপাতত। 8 নম্বর হয়েছে CWR, এটা আমি নিজেও জানি না এটা কি, এটা জানার দরকার নেই। NS, হ্যাঁ, নন সাম টাইপের কিছু। হ্যাঁ, এই ফ্ল্যাগ এতগুলা। এখন আমার কাছে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলি। সিন ইম্পর্টেন্ট, অ্যাকনোলেজ ইম্পর্টেন্ট, ফিনিশ ইম্পর্টেন্ট, রিসেট ইম্পর্টেন্ট। আমি যদি রিসেট করে ফেলতে চাই, যা হয়েছে সব ভুলে যাও, রিসেট। পুশ আমার কাছে ইম্পর্টেন্ট না, আর্জেন্ট ইম্পর্টেন্ট না, ইসি এগুলো আর দরকার নেই। সিন, এক, ফিন, এই 3টা ফ্ল্যাগ আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন এই ফ্ল্যাগগুলা কি হয়? এই ফ্ল্যাগগুলা কি হয় দেখো, মজার বিষয় আছে এখানে, অনেক মজা আছে আসলে। আমি যখন সিন রিকোয়েস্ট পাঠাইছি, হ্যাঁ, চিন্তা করো, আমার সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সিন কি বলে, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। অ্যাকনোলেজমেন্ট নাম্বার তো অলওয়েজ বাইনারি 0 হবে, সো ধরে নিলাম 0 জাস্ট। এই 0। এরপর হচ্ছে ডেটা অফসেট। সো ডেটা অফসেট ধরো এখানে দেওয়া হইল 5, এই 5 দিয়ে বোঝাচ্ছে যে ডেটা অফসেট মানে টোটাল, এটা কি, এই 5 দিয়ে বোঝাচ্ছে টোটাল হেডার হচ্ছে 20 বাইট। 5 4 দিয়ে গুণ দেবো, 4 5 20 বাইট। তারপর হচ্ছে 3 বিট হচ্ছে 000 রাখে, অলওয়েজ 0। এখন পর্যন্ত এটার কোনো ইউজ হয় নাই। সো 4 বিট আর 3 বিট 7 বিট গেছে গা। এটা এত মোটো হয়ে যায় কেন? সো এটা এখন পর্যন্ত সারা জীবন 0ই গেছে, 0। 7 বিট শেষ, আর বাকি থাকে 9 বিট। এই 9 বিট হচ্ছে 9টা ফ্ল্যাগের জন্য। এখন এইটুকু অংশরে, শুধু এইটুকু অংশরে আমি একটু জুম করে দেখাই। নয় বিট। সো 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিট। এই প্রথম 0 সিন। তো আমি যেহেতু এই রিকোয়েস্টটা পাঠাচ্ছি সিন রিকোয়েস্ট, তার মানে আমার সিন যে ফ্ল্যাগটা এটা ইনেবল থাকবে 1। তার মানে এইটা আসলে এই 9 বিটের এইভাবে থাকে, হ্যাঁ, এটা ইনেবল থাকে। যখন ডেস্টিনেশনের কাছে যায় সিন রিকোয়েস্টটা, তখন ডেস্টিনেশন করে কি, সিন প্লাস 1 দুইটাই পাঠায়। তখন প্রথমটা সিন ফ্ল্যাগ, তারপরে একটা অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ, তখন এটা 1 থাকে। তখন এই সোর্স বুঝতে পারে যে আমার কাছে সিন এবং 1 দুইটাই আসছে, তখন সে ওই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এবার ডেস্টিনেশন সোর্স যখন আবার অ্যাকনোলেজমেন্ট পাঠায়, তখন সোর্স কিন্তু আর সিঙ্ক পাঠাচ্ছে না, তখন এটা 0 হয়ে যায়, আর 1 কিন্তু 1 হয়। রাইট, বুঝাইতে পারছি? তাহলে ফ্ল্যাগগুলোর কাছে কি, যখন ফিনিশ রিকোয়েস্ট পাঠায় তখন পরেরটা ফিনিশ 1 হবে, সিন পাঠালে সিনের ফ্ল্যাগ 1 হবে, সিন প্লাস 1 দুইটাই যদি পাঠায় তাহলে সিন প্রথম দুইটা 1 হবে, সিন নাই 1 নাই, ফিনিশ রিকোয়েস্ট আছে শুধু, তাহলে ফিনিশের
যে ফ্ল্যাগটা সেটা শুধু 1 হবে, বাকিগুলো 0 হবে, এইরকম আর কি। আমি আশা করি বুঝাইতে পারছি। তাহলে কি বুঝাইতে পারলাম? সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, ডেটা অফসেট, রিজার্ভড হচ্ছে এটা অলওয়েজ 0। এখন পর্যন্ত কোনো ইউজেস নেই। ফ্ল্যাগস হচ্ছে 9টা আছে। আমি সিন 1 আর হচ্ছে যে ফিনিশ, এই 3টার হচ্ছে ফ্ল্যাগ বুঝাইছি, বাকি ফ্ল্যাগ ইম্পর্টেন্ট না। উইন্ডো সাইজ উইন্ডো সাইজ ম্যাটার করে। উইন্ডো সাইজ মানে কি? উইন্ডো সাইজ হচ্ছে তুমি যখন ডাটাটা পাঠাচ্ছ, এই সোর্স হচ্ছে ডাটা পাঠাচ্ছে, মানে বলতেছে যে আমি সিন রিকোয়েস্ট পাঠালাম, আমি তোমার সাথে কানেক্ট হইতে চাই। ডেস্টিনেশন করলো কি, আরেকটা সিন প্লাস 1 করলো, বলছে হ্যাঁ আমার সাথে কানেক্ট হোক, কোনো সমস্যা নাই, আমি তোমার জন্য আসি। তখন এখানে সে ডেটা অফসেট পাঠাবে, তারপর হচ্ছে রিজার্ভড 0 পাঠাবে, তারপর হচ্ছে ফ্ল্যাগগুলো 9টা ফ্ল্যাগ পাঠাবে, এবং আমার হচ্ছে উইন্ডো সাইজ পাঠাবে। এই উইন্ডো সাইজ আসলে কি? 16 বিটের। তার মানে 2⁻16 - 1 মানে 65,535, এই পরিমাণ একটা সংখ্যা সে পাঠাইতে পারে। সো এটা দিয়ে বোঝায় যে তুমি কত বাইট টোটাল আমারে নেক্সট টাইম সেন্ড করতে পারবা, আমি কতটুকু বাইট ক্যাপেবল নেয়ার জন্য। ডেস্টিনেশন এটা মিন করে। ধরো এখানে সে বলল 1400। তার মানে উইন্ডো সাইজ যদি 1400 হয়, তার মানে সোর্স ধাপাধাপ অ্যাকনোলেজমেন্ট না পেয়েও 1400 বাইটের ডাটা টোটাল পাঠাইতে পারবে। অথবা বলল, ধরো এটার সাইজ বলল যে 4000, তাহলে টোটাল 4000 বাইট না হওয়া পর্যন্ত সোর্স সিন তারপর এই সিন আর 1 এর ওয়েট না করে সে আবার এই 3টা আগে হইতে হবে ফার্স্টে, 3টা হইল। সো কিন্তু 4000 পাঠাইছে, তার মানে নেক্সটে পরপর সে 4000 বাইট পর্যন্ত সে ডাটা টোটাল পাঠাইতে পারবে। তার মানে এরপরে সে ডাটা পাঠাবে, রাইট? এরপরে সে ডাটা পাঠাবে। এখন সে ডাটা যখন পাঠাবে, সে ডাটা পাঠানো শুরু করলো। এটা হচ্ছে ডাটা পাঠানো শুরু করলো। সব সেম, হ্যাঁ সব সেম। এখন সে যে ডাটা পাঠাবে, এখানে ডিএটি ডাটা যে পাঠাবে, এই ডাটা যে পাঠানো শুরু করলো, তখন আমি কতটুকু ডাটা পাঠাইতে পারবো? আমার টোটাল ধরো এই হেডার মেডার সহ সব কিছু সহ, ধরো এটা পুরাটা মিলে হইল, ধরলাম যে 1500 বাইটস। 1500 বাইটসের টোটাল, এটা হচ্ছে টোটাল 1500 বাইটস। তখন ও কি করে? ও আবার অ্যাকনোলেজমেন্ট করে, হ্যাঁ আমি ডাটাটা বুঝে পাইছি, রাইট? তখন ও আবার অ্যাকনোলেজমেন্ট করে। এসিকে অ্যাকনোলেজমেন্ট। এখন অ্যাকনোলেজমেন্ট যখন করবে, তখন ওর অ্যাকনোলেজমেন্টের জন্য ওকে ওয়েট যদি করতে হয়, তাহলে কিন্তু অনেক স্লো হবে। ও কখন অ্যাকনোলেজমেন্ট করবে, আবার এটা হারায় যেতে পারে অ্যাকনোলেজমেন্টটা, হ্যাঁ। ও আবার একটা পর আবার অ্যাকনোলেজমেন্ট করলো, 1 সেকেন্ড ওয়েট করলো যে এখনও ও আমার এই ডাটা পাঠায় নাই, তাহলে ওয়েট করি। আবার 1 সেকেন্ড পর ডেস্টিনেশন করলো কি, অ্যাকনোলেজমেন্ট পাঠাইলো, তখন দেখা গেছে হারায় গেছে। আবার 1 সেকেন্ড পর আবার অ্যাকনোলেজমেন্ট পাঠাইলো, অনেক স্লো, অনেক টাইম পরে ধরো সোর্সের কাছে আবার আসলো অ্যাকনোলেজমেন্ট। তখন আমি আবার যদি পাঠাই ডাটা, পরের ডাটা, তাহলে তো অনেক স্লো হয়ে যাবো আমি। সোর্স হচ্ছে অনেক স্লো হয়ে যাবে, অনেক টাইম লাগবে ডাটা পাঠাইতে। সো উইন্ডো সাইজ এই জন্য ম্যাটার করে। উইন্ডো সাইজ বলে যে তুমি আমার সর্বোচ্চ ধরো উইন্ডো সাইজে এটা ধরো কত দিল, উইন্ডো সাইজ বললো যে 5000, তার মানে 5000 বাইট পর্যন্ত তুমি আমার পাঠাইতে পারবা। অথবা বললো যে 10,000, তাহলে তুমি আমার 10,000 বাইট পর্যন্ত ডাটা পাঠাবা। এর মধ্যে আমি অ্যাকনোলেজমেন্ট না করলেও তুমি আমারে পাঠাবা। কিন্তু যখন 10,000 পরিমাণ ডাটা আমারে পাঠায় ফেলছো, 10,000 বাইট পরিমাণ ডাটা পাঠায় ফেলছো, অথচ আমি অ্যাকনোলেজমেন্ট এখনও তোমারে করি নাই, তখন আর আমারে পাঠাও না, কারণ এর চেয়ে বেশি আমি আর রিসিভ করতে পারবো না। তার মানে এটা একটা লিমিটেশন, যে ডেস্টিনেশন যার কাছে ডাটাটা যাবে, সে ডাটা হচ্ছে রিসিভ করার মতো আর ক্যাপেবল না, তার একটা লিমিট আছে। সে সর্বোচ্চ এইটুক সে একসাথে নিতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে। ওই কতটুকু, ওই নাম্বারটাই সে হচ্ছে উইন্ডো সাইজের মধ্যে পাঠাবে, যে হ্যাঁ আমি 10,000 বাইট পর্যন্ত ডাটা একসাথে রিসিভ করতে পারবো।
হ্যাঁ, আমি তোমার অ্যাকনোলেজমেন্ট করলাম না, বাট তুমি 10,000 বাইট পর্যন্ত সেগমেন্ট আমার পাঠাইতে থাকো একটার পর একটা। ধরে দেখা গেলো 10টা সেগমেন্টে 10,000 বাইট হইল, কথার কথা। তখন এই 10টা সেগমেন্ট সোর্স করবে কি একসাথে পাঠিয়ে দিবে, একের জন্য ওয়েট করবে না। এখন যখনই যে কোনো একটা এক করলো, এক করার সাথে সাথে সে পরে ধরো একটা যদি এক করে আবার আর একটা সেগমেন্ট সে পাঠিয়ে দিল, যদি একসাথে 3টা এক করে তাহলে 3টা আবার পাঠিয়ে দিল। সো এইভাবে সে হচ্ছে কাজ করে, বুঝছো? তার মানে উইন্ডো সাইজ কি? উইন্ডো সাইজ হচ্ছে ভাই এই পরিমাণ ডাটা আমি একসাথে রিসিভ করতে পারবো, এই তোমারে জানাই দিলাম। তুমি এর চেয়ে বেশি ডাটা আমারে পাঠায়ও না, আমারে ওভারহেলম করে ফেলো না, আমারে ওভারফ্লো করে ফেলো না, আমি আর হ্যান্ডেল করতে পারবো না এমন পরিমাণ ডাটা আমারে দিও না, তাহলে আমি কিন্তু আউট অফ সিলেবাস হয়ে যাব। সো এটা হচ্ছে এই খেলাটা। আচ্ছা, এখন চেকসাম কি? চেকসাম হচ্ছে কি? চেকসাম হচ্ছে এমন একটা জিনিস, ধরো সোর্স ডাটা পাঠাইলো, ডেস্টিনেশন কাছে ডাটা গেল, এখন যাওয়ার পথে সে রাউটার, সুইচ, হাব, ওয়্যারলেস, ইথারনেট, তারপর রেডিও ওয়েভ, হ্যাঁ, সো ইলেকট্রিক সিগন্যাল, সো ভ্যারিয়াস ওয়েতে ডাটাটা যায়। ধরো একটা ডাটা তুমি বাংলাদেশ থেকে পাঠাইছো, আমেরিকাতে ডাটাটা যাবে। হ্যাঁ, বাংলাদেশের কিছু পথ রাউটারের থ্রুতে গেলো, কিছু পথ ধরো তোমার গ্রামীণ ফোনের কি বলে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থ্রুতে গেল, কিছু অংশ সমুদ্রের নিচ দিয়ে গেল, কিছু অংশ তারের ভিতর দিয়ে গেল, এরকম যায়। সো এখন ডাটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, ধরো 1টা 0 হয়ে যেতে পারে, 0 1 হয়ে যেতে পারে। একটু চেঞ্জ হয়ে গেলে কিন্তু ধরো আমি পাঠালাম আই লাভ ইউ, এটা হয়ে গেল আই হেইট ইউ। আমি পাঠাইলাম মাই নেম ইজ হাবিব, দেখা গেল ডাটাটা গেল মাই হাবিব, নেম হারায় গেল, তাই না? এরকম প্রবলেম হইতে পারে। তো এই জন্য একটা মেকানিজম লাগবে সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে, যে আমি যদি ভুল ডেটা দেই তাইলে তুমি যেন বুঝতে পারো যে আমি ভুল ডেটা তোমারে দিছি। ডেস্টিনেশন তখন বুঝতে পারে একটা মেকানিজমের থ্রুতে যে হ্যাঁ, ও আমার ভুল ডেটা দিছে, এটা আমি ফালাই দিব। আমি ওর কাছে এই ডাটাটা আবার চাইবো, এই সোর্স তুমি এই ডাটাটা আমার আবার দাও, আমি ভুল ডেটা পাইছি, আমার আবার দাও। সো এরকম একটা মেকানিজম লাগবে, সেইটা হচ্ছে চেকসাম। এখন চেকসাম জিনিসটা কি? দেখো, আমার এই ক্লাসটা অনেক বড় হচ্ছে, তুমি 10 দিন মিলাই দেখো, কোনো সমস্যা নেই, কিন্তু জিনিসটা বুঝো, নোট করো, এগুলো নিয়ে ব্লগ লিখো, নোট করে রেখে দাও নিজের কাছে, কারণ এইভাবে তো তোমার আর কেউ পড়াবে না, তাই না? তো তুমি এটা নিজের কাছে খুব যত্ন নিয়ে এই ভিডিওটা দেখবে, এটা তোমার লাইফ চেঞ্জেবল ভিডিও। সো চেকসাম কি করে? চেকসাম, এবার আসি চেকসামটা হয় কিভাবে। চেকসাম কি করে বললাম, যে হচ্ছে এরর ডিটেকশন করে। তো চেকসামে 16 বিট থাকে। হ্যাঁ, এখন কি করে, এই যে টোটাল যে ডাটাটা আমি পাঠাচ্ছি, 16 বিট, 16 বিট, 32 বিট, 32 বিট, 4 বিট, 3 বিট, 9 বিট, 16 বিট, 16 বিট, 16 বিট, এখানে অপশন ধরো আরও 4-5 বাইট থাকলো, বাইট, বিট না বাইটস। আর ডেটা থাকলো ধরো প্রায় 1000 বাইটস, 16 বাইট, এখানে 16 বিট, 16 বিট, 16 বিট, 16 বিট, এভাবে ধরো 10টা, তার মানে 1600 বিট, সরি 16 বিট কইরা 32 বিট, 32 বিট, 32 বিট, যে 4 বাইট, 4 বাইট, 4 বাইট, ধরো আরও 5টা এরকম থাকলো, এরকম 5টা থাকলো, 3টা থাকলো ধরো, তাহলে এটা হচ্ছে 4 বাইট, এটা 4 বাইট, এটা 4 বাইট, 12 বাইট, 12 বাইট ডেটা, কথার কথা। সো এই 12 বাইট ডেটা যে পাঠাচ্ছি, তো এখানে যতগুলা 32 বিটস আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টারে সবগুলারে 16 বিটসে কনভার্ট করা হবে। তো ডাটাটা ধরো এরকম হইল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বিটস, এরকম যত হাজার হাজার 16 বিটসগুলারে ধরো পুরাটারে ধরো এখানে টোটাল যত বিটস আছে সবগুলারে 16 16 16 16 করে সাজাইল প্রথম থেকে, একদম প্রথম থেকে। হ্যাঁ, এই সোর্স পোর্ট 16 বিট, এটারে এইটা ধরো, তারপর একটা হচ্ছে ডেস্টিনেশন পোর্ট 16 বিটস, এটা হচ্ছে এইটা, তারপর হচ্ছে সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটা সিকোয়েন্স নাম্বার, এটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, তারপর ডাটা অফসেট, রিজার্ভড আর ফ্ল্যাক্স, এই তিনটা মিলে 16 বিট, এই তিনটারে ধরো রাখলো এখানে। তারপর উইন্ডো সাইজ 16 বিটস, চেকসাম 16 বিটস, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টারে ধরো পরের 5টাতে রাখলো।
তারপর ডেটা হচ্ছে লাস্টে 1 2 3 মানে 16 বিট করে 6টা আছে টোটাল। তাহলে এই ধরো এই সবগুলো হচ্ছে ডেটা, এই সবগুলোর এইভাবে সাজাবে। সো চেকসাম ইনিশিয়ালি 0 থাকে, হ্যাঁ সবগুলো 16 বিট 0। সো চেকসামের জন্য এই সবগুলো হচ্ছে 0, সবগুলো হচ্ছে 0, সবগুলোতে 0-তে কনভার্ট করে ফেললাম, বুঝছো? আচ্ছা 0, ওকে। এখন সবগুলারে অ্যান্ড করবে, যোগ করবে, যোগ অ্যান্ড, সরি যোগ না অ্যান্ড করবে, অ্যান্ড না কি যোগ, ওয়ান্স কমপ্লিমেন্ট করবে। সো ওয়ান্স কমপ্লিমেন্ট নাম কি, এইটার নাম কি, গ্রক, গ্রকের কাছে গেলাম, এবারে হ্যাঁ তো আসছে, ইন টিসিপি চেকসাম how does it work in TCP segment, how does checksum work in TCP segment। ধর আমি লিখলাম, দেখি ও বলে কি, ওই রিপ্লাই দে, ওই বেটা রিপ্লাই দেয় না, কি রে হারাই গেল নাকি? How does checksum work in TCP segment? যোগ করবে না ক্যান করবে এটাই ভুলে গেছি। কি করবে, ওয়ান্স কমপ্লিমেন্টেড দ্য সাম যোগ করবে, সবগুলারে যোগ করবে। সো সবগুলারে যোগ করে ধরো পাইলো এরকম একটা সংখ্যা, এটা অ্যান্ড না, বাইনারি এডিশন করবে, বাইনারি যোগ, সবগুলারে যোগ করলো, যোগ করলে আমি একটা নতুন একটা সংখ্যা পাবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এটা পাইলো, এটার একটু বড় করি, এই যে এটা পাইলো। এখন যোগ করার পর এটারে ওয়ান্স কমপ্লিমেন্ট করবে, মানে এটা যা আছে হুবহু এটারে উল্টায় দিবে। সো ফার্স্ট আছে 0 1 দিবে, 1 আছে 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 1 1 1 0 1, এই হলো 16 বিট। এই 16 বিট একটা সংখ্যা হবে, সেই সংখ্যাটা হচ্ছে চেকসামের মধ্যে রেখে দিবে। সেই 16 বিট হচ্ছে একটা সংখ্যা হবে, সেটা হচ্ছে চেকসামের মধ্যে রেখে দিবে, তখন সেটা ডেস্টিনেশনের কাছে পাঠাবে। এখন ডেস্টিনেশন কি করবে, ডেস্টিনেশনের কাছে ধরো মিসম্যাচ হয়ে গেল বা মিসম্যাচ হইল না, কোনো একটা কিছু তো হবে, সেও এই সবগুলার এবার যোগ করবে, এই সবগুলারের যোগফল ছিল এইটা, ধরো কি বলে, এই যে এখানে কিন্তু গ্রক রিপ্লাই দিছে, বাবা আমি যে ছবিটা আঁকছি এই ছবিটা রিপ্লাই দিছে, গ্রক তো জোস, গ্রক ইউর জোস, গুগল কোথায়? সো ওয়ান্স কমপ্লিমেন্ট কি আগে দেখে লই, ওয়ান্স কমপ্লিমেন্ট, a way to represent negative binary numbers in inverting all bits zeros and ones। আচ্ছা আচ্ছা, সব ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিবে। আচ্ছা এখন ডেস্টিনেশনের কাছে গেল, ডেস্টিনেশন করবে কি, এই সবগুলো আবার আগের মতো এন্ড করে ফেলবে। সো যোগ করলো, সবগুলো আবার আগের মতো যোগ করলো, এই যে যোগ করলে তো এটাই পাবে, সো আগের যেগুলো ছিল সেটাতে যোগ করলে এটা পাবে, এবং এটার সাথে এই নতুন যেটা চেকসাম যেটা এই ফিল্টারে সে অ্যান্ড করবে, অ্যান্ড করবে, অ্যান্ড করলে কী হবে, সরি যোগ করবে, আরে যোগ আর পেঁচায় ফেলছি, প্লাস data will be
binary addition first, then that will be once complemented we checksum value, right? Then how destination detect error. So দেখি কি বলে, এই যে স্লো আরে the receivers adds pseudo header আচ্ছা checksum police inverted sum everything else অ্যাড করবে, আচ্ছা যোগ করবে, ওকে। সো ডেটা 1 ডেটা 2 সাম করলে হবে এটা, সেন্ডার চেকসাম হচ্ছে এটা, ইনভার্সন করলে এটা, ওকে যোগ করবে সব। সো যে এটা আরেকবার বলি যেহেতু আমি ভুল করছি, আমি মনে নাই। সো ফার্স্ট হচ্ছে এই যত ডেটা আছে সবগুলোরে 16 বিটে সাজাবে, লাইন বাই লাইন সাজাবে সব ডেটারে। ধরলাম 1000 বাইট আছে, 1000 বাইটে মানে 8000 বিটস, আচ্ছা 8000 বিটসে 16 বিট করে এভাবে সবগুলোরে সাজাবে। হ্যাঁ, স্টার্টিংয়ে চেকসাম থাকবে 0, এই লাইনটা পুরোটা 0 হবে। সো এরপর সবগুলারে যোগ করলে একটা সংখ্যা পাইলো, এই যেটা এই সংখ্যার সবগুলারে ফ্লিপ করে দিবে, এটারে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট। সো 0 রে 1 1 রে 0 0 রে 1 1 রে 0 0 রে 1 1 0 রে 1 0 রে 1 0, এইভাবে সাজাইলো। এইটা হচ্ছে চেকসাম হিসেবে পাঠায় দেওয়া হবে, এই চেকসামের ভিতর বসায় ডেস্টিনেশনের কাছে পাঠিয়ে দিল। এখন ডেস্টিনেশনের কী করবে, ডেস্টিনেশনের কাছে ধরো একটা গেল, ডেস্টিনেশনে এই পুরা সেগমেন্টটা ডেস্টিনেশনের কাছে গেল, এই পুরো জিনিসটা ডেস্টিনেশনের কাছে গেল। ডেস্টিনেশন আবার করবে কি, এবার সে এই সবগুলারে আবার 16 বিট করে সাজাবে, এভাবে সাজায় আবার যোগ করবে। যোগ করলে যদি সবগুলা 1 1 1 1 হয় তাহলে কোনো এরর নাই, আর যদি 1 না হয় তাহলে এরর। কেন? কারণ এটা 1ই হইতে হবে। কারণ দেখো এই 0 আর 1 যোগ করলে 1, 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 এভাবে এই 0 আর 1 যোগ করলে 1, মানে সবগুলা 1 হয়, আমরা জানি তাই না? কারণ আমরা উল্টায় জাস্ট রাখছি, এবং মানে ধরো কথার কথা 1 আর এটার উল্টায় দিলাম -1, এই দুইটা যদি আমি যোগ করি 0 হবে, এটা আমরা জানি। সো বাইনারি এডিশনও তো এটাই, যে 1 আর 0 এটারে যদি তুমি উল্টায় দাও তাহলে হবে 0 আর 1, এবার এটারে যদি যোগ করো কী হবে 1 0 1 0 1 1, তার মানে 1 হবে। কিন্তু যদি ডাটাটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার পথে কোনো একটা ডাটা ফ্লিপ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এটা চেকসামের ভ্যালুও চেঞ্জ হইতে পারে, হেডারের ভ্যালুও চেঞ্জ হতে পারে, পোর্টের ভ্যালুও চেঞ্জ হতে পারে, ডাটার ভ্যালুও চেঞ্জ হতে পারে, যে কোনো একটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সবগুলো 1 হবে না। ধরো এই 1 0 হচ্ছে আমার টোটাল ভ্যালু, আর 0 1 হচ্ছে আমার চেকসাম। এই চেকসাম সব ডেটা গেছে ডেস্টিনেশন গেছে, এই 0টা 1 না হয়ে ধরো এটা 1 হয়ে গেছে। এখন 1 1 যোগ করলে 1 আর থাকে 1 1 1 যোগ করলে, আর যাই হোক আমি ভুলে গেছি জিনিসটা, হ্যাঁ আমি মিলাইতে পারতেছি না। ধরো এটা হলো 0 আর 1 আর 1 আর 0, ধরো এটা তো 0 আর 1 বলে গেছি, যাক কিছু একটা এখানে আছে। সো ওই যোগ করলে দেখা যাবে যে নেগেটিভ আর পজিটিভ, সো দুইটা মিলে সবগুলো 1 হওয়ার কথা। যদি সবগুলো 1 না হয় তাহলে ডেস্টিনেশন বোঝা যাবে কোনো একটা জিনিস চেঞ্জ হয়েছে। সো তখন সহজ হয়ে যায় ডেস্টিনেশনের কাছে যে হ্যাঁ এটা এরর আছে ভাই, এই ডাটাটা আমার আবার পাঠাও, এই প্যাকেটটা এই সেগমেন্টটা আমার আবার পাঠাও। সো আমি চেকসাম বুঝাই ফেলছি। আর্জেন্ট পয়েন্টার এখন পর্যন্ত আগে ইউজ হইতো একদম পুরোনো কালে, এখন আর আধুনিক কালে আর্জেন্ট পয়েন্টার ইউজ হয় না, এখন অ্যাপ্লিকেশন লেয়ার এটা নিজেই হ্যান্ডেল করতে পারে। সো আর্জেন্ট পয়েন্টার আর আর্জেন্ট ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের মধ্যে একটা ফ্ল্যাগ আছে আর্জেন্ট। সো ফ্ল্যাগ কই রাখছি, এই যে আর্জেন্ট ফ্ল্যাগ, এই যে আর্জেন্ট, এই আর্জেন্ট ফ্ল্যাগ আর ইউজ হয় না, কারণ এগুলো অ্যাপ্লিকেশন এখন নিজেই হ্যান্ডেল করতে পারে। সো যেহেতু হ্যান্ডেল করতে পারে তাই আর হয় না। আচ্ছা, তাহলে অপশনস কি? অপশনস হচ্ছে যেমন ধর একটা টাইম স্ট্যাম্প পাঠাবে, যে কখন টাইমটা, যখন আমি ডাটাটা পাঠাচ্ছিলাম তখন ওইটা টাইম কত ছিল, সেই টাইমটা অপশনসে থাকে। তারপর আরও অপশন থাকতে পারে কি কি, যে এমএসএস এর ভ্যালু কত। এখন কথা হচ্ছে এমএসএস জিনিসটা কি,
এমএসএস এর জিনিসটা কি, এটারে কেমনে বোঝানো যায়? মিনিমাম সেগমেন্ট সাইজ, মিনিমাম সেগমেন্ট সাইজ। হ্যাঁ, সো ধরো এই ডেটা টোটাল কত পাঠানো যাবে একসাথে, একটা সেগমেন্টে টোটাল কয়টা ডেটা রাখা যাবে, কতটুকু অ্যামাউন্ট ডেটা রাখা যাবে, সেইটা এই অপশনসের মধ্যে থাকে। তো সোর্স হচ্ছে যখন সিন রিকোয়েস্ট পাঠায় তখন অপশনস হিসেবে এমএসএস পাঠায়, অপশনস হিসেবে এমএসএস। আরে তো ছোটো কেন, এমএসএস এর ভ্যালু ধরো পাঠাইলো 1460 বাইটস। আর ডেস্টিনেশন যখন সিন আর এক পাঠায় তখন ধরো এই অপশনসের ভিতর এমএসএস পাঠাইলো 1400 বাইটস। তার মানে এখন এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেইটাই হবে এমএসএস এর ভ্যালু, মিনিমাম সেগমেন্ট সাইজ। মানে তুমি ডেটা এর চেয়ে বেশি পাঠাও না, 1400 বাইটসের বেশি ডেটা আমার কাছে পাঠায়ও না, কারণ আমি এটা হ্যান্ডেল করতে পারবো না। তো এই এমএসএস টাইম স্ট্যাম্প এরকম জিনিসপত্র অপশনসের মধ্যে থাকে। সোর্স যখন পাঠায় বলে দেয় আমি এইটুকুর অপশনস রাখলাম, ডেস্টিনেশন যখন পাঠায় বলে টাইম স্ট্যাম্প এটা, আর আমি এর বেশি ডেটা হ্যান্ডেল করতে পারবো না, আমি তোমার পাঠাই দিলাম। এরকম আরও অনেকগুলো অপশনস আছে, সেগুলো ইম্পর্টেন্ট না, মানে আমাদের জন্য ইম্পর্টেন্ট না, অবশ্যই ইম্পর্টেন্ট, আমার তোমার জন্য ইম্পর্টেন্ট না, তুমি চাইলে এগুলো দেখে নিতে পারো। সো এইভাবে মেনলি অপশনস থাকে। সো অপশনস সবসময় যে সব অপশনস লাগে তা না, সিন রিকোয়েস্ট যখন পাঠায় তখন শুধু ধরো কোনো অপশনসই লাগলো না, যখন সিন প্লাস এক দিল তখন হয়তো একটা অপশন থাকলো যে হ্যাঁ এমএসএস মিনিমাম সেগমেন্ট সাইজ যেত, বা সিন রিকোয়েস্টেশন বললো যে আমার মিনিমাম সেগমেন্ট সাইজ যেত। সো অপশনস থাকতেও পারে নাও পারে। সো মিনিমাম এই জন্যই মিনিমাম টিসিপি হেডার হচ্ছে 20 বাইটস, আর ম্যাক্সিমাম টিসিপি হেডার হইতে পারে 60 বাইটস। সবসময় কি আমাদের যে বাইটস লাগবে না সেগুলো পাঠাবো না, এই জন্য এই হেডারের সাইজ কমতে পারে বাড়তে পারে। আর এই জন্যই আমাদের ডেটা অফসেট ইউজ করা হয়, যে হ্যাঁ আমার টোটাল ডেটা হচ্ছে 1000টা, আমার ওই প্রথম 10টা হচ্ছে কথার কথা আর কি, প্রথম 10টা হচ্ছে হেডারের, তারপরেরগুলো সব ডেটা। এটা দিয়ে সবাই বুঝে যায়, ডেস্টিনেশন বুঝে যায় যে হ্যাঁ আমার ডেটাটা কীভাবে আলাদা করব, কোনটার কি পোর্ট কেমন আলাদা করব, সিকোয়েন্স নাম্বার কেমন আলাদা করবো, অ্যাকনোলেজমেন্ট নাম্বার কীভাবে আলাদা করবো, এগুলা হচ্ছে ডেস্টিনেশন বুঝে যায়। সোর্সের কাছে পাঠালে সোর্স সিমিলারলি বুঝে যায়। সো এখন আসি সোর্স হচ্ছে সেন্ড রিকোয়েস্ট পাঠাইছে 1000, ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার হচ্ছে 1000, ডেস্টিনেশন পাইলো, পাওয়ার পর সে হচ্ছে অ্যাকনোলেজমেন্টে 1001 বলে দিল যে হ্যাঁ 1001 থেকে আমি এক্সপেক্ট করি তুমি আমার কাছে এখন পাঠাবা। আর আমার মানে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার ডেস্টিনেশনের জন্য 2000, তাই এখানে সিকোয়েন্স নাম্বারের জায়গায় 2000 পাঠিয়ে দিয়েছে, ও এটা স্টোর করে রাখছে। এবার এক করলো 1001 দিয়ে, হ্যাঁ আমি 1001 দিলাম সিকোয়েন্স নাম্বার হিসেবে, কারণ তুমি আমার 1001 চাইছো তাই আমি 1001 দিলাম। আর ডেস্টিনেশনে অ্যাকনোলেজমেন্ট নাম্বারে তুমি আমার যেহেতু দিছো 2000, সো আমি এরপরে তুমি যদি আমার কোনো কিছু দাও সেটা আমি 2001 থেকে এক্সপেক্ট করি। সো এটা হচ্ছে এক। এখন ডাটা পাঠাইলো, ডাটা হচ্ছে এক একটা 1 বাইট করে, এইচ 1 বাইট, ই 1 বাইট। আমি ধরে নিলাম এই হেলো একবার যাবে, এখানে একটি স্পেস আছে, এটা একবার যাবে, আর ওয়ার্ল্ড একবার যাবে, এই 3টা ডাটা এই সবগুলো একবারেই যাওয়ার কথা, কারণ 1400-1500 বাইটস একটা সেগমেন্টে রাখা যায়। একটা সেগমেন্টের সাইজ 1400-1500 বাইট হয় নর্মালি, কম হইতে পারে 100 বাইটও হইতে পারে, এটা ম্যাটার করে না। যেমন হেলো ওয়ার্ল্ড পাঠাইলে আমার 100 বাইটও হবে না, সব মিলায় হয়তো ধরো কত 20-30, আর ধরো হেলো ওয়ার্ল্ড HELLOWORLD স্পেস 11, তো ওই 60 বাইটের 70 বাইটের মতো হইতে পারে। হেলো ওয়ার্ল্ড যদি ডাটা পাঠায় 70 বাইট একটা সিঙ্গেল সেগমেন্টে চলে যাবে। এখন তুমি যদি এক পেজ টেক্সট পাঠাও তখন তো দেখা যেতে পারে যে তোমার 10-15টা সেগমেন্ট লাগতে পারে। এক একটা সেগমেন্টে যদি ধরো একটা করে বাইট যায়, মানে সরি 1000 বাইট যায়, 10টা সেগমেন্টে 10 কিলো বাইটস, 100টা সেগমেন্ট হইলে 100 কিলো বাইট, মানে প্রায় 1000টা যদি সেগমেন্ট হয় তাহলে দেখা যাবে প্রায় 1 MB পরিমাণ ডাটা হয়ে যাচ্ছে, রাইট? সো 1 MB পরিমাণ টেক্সট ফাইল বা 10 MB পরিমাণ টেক্সট ফাইল যদি পাঠাও তখন মানে শত সেগমেন্ট হবে। সো আমি শুধু হেলো ওয়ার্ল্ডটা পাঠাবো, এবং সহজে বোঝানোর জন্য আমি ধরে নিলাম যে মিনিমাম সেগমেন্ট সাইজ খুবই ছোট, যেন আমার এই হেলো ওয়ার্ল্ডকে পাঠাইতে 3টা সেগমেন্ট প্রয়োজন পড়ে। তাহলে এখন কী হবে, সে ফার্স্টে পাঠাবে হেলো। তো এখন
ডেটা পাঠাবে যখন যখন শুধু হেলো পাঠাবে তখন কি হবে, HELLO, এই ডাটাটা হচ্ছে হেলো, রাইট? ডাটা যখন পাঠাচ্ছে হেলো তখন এটা সিন রিকোয়েস্ট ধরে নিছে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার 1000, তারপর 1000 পাঠাইছে, ও বলতেছে আমি 1001 থেকে এক্সপেক্ট করি। এখনও অ্যাকনোলেজমেন্ট করলো 1001, ওকে। এবার হচ্ছে এবার ডেটা ট্রান্সফার শুরু হবে। সো ডেটা ট্রান্সফার যখন শুরু হবে, ডেটা শুরু করবে এই 1001 দিয়ে, কারণ ও তো 1001 স্টিল এক্সপেক্ট করতেছে, ও তো আর নতুন করে একের পরে আর কোনো কিছু আমার রিপ্লাই দেয় নাই, দিছে দেয় নাই, তার মানে এখন আমি আবার ওরে 1001 দিয়ে শুরু করবো, 1001। সো এইচের শুরু কত 1001, হচ্ছে 1002, L 1003, L 1004, ও হচ্ছে 1005, ঠিক আছে? তার মানে এখনও আমার যখন এক করবে তখন এখানে ও বলবে যে আমি এখন 1006 থেকে এক্সপেক্ট করি, 1005 পর্যন্ত আমি ডাটা পেয়ে গেছি, এখন অ্যাকনোলেজমেন্ট দিলাম আমি তোমার 1006, তার মানে আমি 1005 পর্যন্ত পেয়ে গেছি, তুমি নেক্সটে 1006 নাম্বার ডাটা থেকে আমার আবার ডাটা পাঠাও। আর এখানে ও সিকোয়েন্স নাম্বার কত দিবে, 2001, ওকে। আচ্ছা, তারপর ধরো এখন এই স্পেসটা, এই হেলোর পর স্পেস, এটা এখন পাঠাবে। আবার ডাটা পাঠাবে, এই ডাটাটা পাঠাবে, সাথে পাঠাবে একটা স্পেস পাঠাবে। তো ও ও যখন ওরে এটা পাঠাইছে, অ্যাকনোলেজমেন্ট দিছে, এটা তোর কাছে আছে, রাইট? এখন ও জানে যে 1006 থেকে এক্সপেক্ট করতেছে, তার মানে এখন সিকোয়েন্স দিতে হবে 1006, আর ওই অ্যাকনোলেজমেন্ট ওই সেম 2001, আর স্পেসটা ওর কাছে চলে গেল। এখন ও আবার অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, ও অ্যাকনোলেজমেন্ট পাঠাইলো এবং এখন বলবে 1007টা পাইছে, এখন আমারে 1008 থেকে আবার পাঠাও, এটা 1005, এটা 1006, 1007 থেকে আমারে পাঠাও, রাইট? অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এবারও আবার ডাটা পাঠাবে, ও 1007 নাম্বার থেকে এখন ডাটা পাঠাবে। 7 নাম্বারে আছে কি, এটা 1 2 3 4 5 6, 7 নাম্বারে আছে ওয়ার্ল্ড পাঠাই দিল, ধরো ওয়ার্ল্ড ডাটাটা পাঠাই দিল। এবার ও পাঠাবে অ্যাকনোলেজ, অ্যাকনোলেজে এবার বলবে আমি 7-11 পর্যন্ত পাইছি, 7 8 9 WORLD, 7 8 9 10 11, এবার আমার 1012 থেকে ডাটা পাঠাবো অ্যাকনোলেজ। এখন ক্লায়েন্টের কাছে তো এটা আছে, রাইট? এই অ্যাকনোলেজ তোর কাছে সোর্সের কাছে আছে। এখন সোর্স দেখছে যে তার তো ডেটা পাঠানো শেষ, তার তো আর কাজ নাই, এখন সে কী করবে, 4 স্টেপ ফিনিশিং শেষ করবে। এখনও ফিনিশ করবে, ওর কাছে ফিনিশের জন্য একটা রিকোয়েস্ট পাঠাবে, ফিন রিকোয়েস্ট, FIN ফিনিশ। এবার পাঠাবে 1008, আর ফিন নামে একটা ফ্ল্যাগ আছে, ওইটা ইনেবল করে দিবে। তখন ও বুঝবে ও তো আর ডেটা পাঠাইতে চায় না রে, তখন ও জাস্ট এক করবে,
ও এক করবে এসিকে এবং ও সরি এটা 1012 এখন 1013 ও এক করবে যে আমি 1014 থেকে এক্সপেক্ট করতেছি। হ্যাঁ, কিন্তু ও তো আর কিছু পাঠাবে না। সো ও যদি দেখে যে ওর কাছে ডাটা পাঠানোর মতো আর কিছু নাই, তখন ও আবার ওর কাছে ফিনিশ রিকোয়েস্ট করবে। ফিনিশ রিকোয়েস্ট করলো। এবার এটা হবে 2002, আর এখানে কিছু রাখার নাই, হয়ে গেল। এইবার ও জাস্ট এক করে দিবে। ও এক যখন করবে তখন এখানে 2003 বলবে, 3 দিয়ে বলবে আমি 3 থেকে এক্সপেক্ট করি, শেষ। তাহলে 4 স্টেপ ফিনিশিং শেষ, ডাটা পাঠানো 3 স্টেপে ডাটা পাঠানো শেষ, আর সিন এক 3 ওয়ে হ্যান্ডশেকিং শেষ। সো এই হচ্ছে মেনলি টিসিপি, এইভাবে ডাটা সেন্ড করে। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই জিনিসটা মাথায় রাখা। কপি ইমেজ, কি রে ভাই, ওকে। সো কি, সোর্স পোর্ট 16 বিটের, ডেস্টিনেশন পোর্ট 16 বিটের 32 বিট, সিকোয়েন্স নাম্বার হচ্ছে 32 বিটের, অ্যাকনোলেজমেন্ট নাম্বার 32 বিটের, ডেটা অফসেট মানে বোঝায় যে আমি কতটুকু হেডার রাখছি আর কতটুকু ডেটা, রিজার্ভ মানে ফিউচারের জন্য, ফ্ল্যাগস মানে সিন ফ্ল্যাগ, এটা সিন রিকোয়েস্ট নাকি এটা ফিনিশ রিকোয়েস্ট নাকি এটা অ্যাকনোলেজ রিকোয়েস্ট, সেই ফ্ল্যাগ ইনেবল করে দিলেই বোঝা যাবে। উইন্ডো দিয়ে বোঝায় যে ভাই তুমি এই পরিমাণ ডেটা একসাথে আমারে পাঠাইতে পারো, হ্যাঁ আমি এতটুকু নেওয়ার জন্য ক্যাপাবল, আমি এক না দিলেও তুমি আমারে পাঠাইতে থাকো। তো সোর্স করে কি, যখন দেখে যে হ্যাঁ 10,000 দিছে, তো এক একটা সেগমেন্টের সাইজ যদি 1000 বাইট করে হয়, তাহলে একসাথে 10টা সেই ডাটা সেগমেন্ট পাঠায় দেয়, ওকে ওয়েট করতে হয় না। চেকসাম দিয়ে বোঝা যায় যে হ্যাঁ যদি আমার ডেটা কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, ফ্লিপ হয়ে যায়, চেকসাম টেকনিক ইউজ করে যেন এই ডাটাটা ইউজ করে যেটা আমি পাঠাচ্ছি চেকসামের ভ্যালু ওইটাই যোগ করে তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট করে অ্যাড করে সে যদি দেখে যে হ্যাঁ দুইটা সবগুলোর ভ্যালু লাস্টে 1 আছে, সবগুলো 1 আছে, তার মানে আমার ডাটা অ্যাকুরেট আছে, কোনো চেঞ্জ হয় না। যদি সবগুলো 1 না হয় তাহলে সে এটারে ফেলে দেয় এবং সে ওর কাছে আবার ওরে রিট্রাই করে যে আমার অ্যাকনোলেজমেন্ট দেয়। ধরো কথার কথা, ধরো এরকম ডেটা আসছে, ওর কাছে আসছে ডাটাটা 1006, এখন ওর কাছে মনে হয়েছে না আমি আমার কাছে এই চেকসাম ইউজ করে দেখছে যে এরর আছে, ও তখন অ্যাকনোলেজ কি দিবে 1007 দিবে না, ও অ্যাকনোলেজ দিবে 1006 আবার। তখন ওকে এই যে সোর্স, তখন ও সোর্স আবার 1007 না পাঠায় আবার 1006 পাঠাবে, বুঝছো? এইভাবে হচ্ছে তো রিট্রান্সমিট করে। সো টিসিপি এটারে কন্ট্রোল করে যে ভাই তুমি আমারে ভুল ডাটা দিছো, আমি ভুল ডাটা নিব না, তুমি আমার আবার ভ্যালিড ডাটা দাও। সো এই জন্যই এই বেয়াদপের নাম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন হবে বাট কন্ট্রোলড ওয়েতে হবে, কন্ট্রোলড প্রোটোকল। এই জন্যই এর নাম ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপি। সি দিয়ে মানে কন্ট্রোল করে, তুমি ভুল ডাটা পাঠিয়েছো আমি আবার তোমার কাছে চাইবো। আর্জেন্ট পয়েন্টার এখন ইউজ হয় না, আগে ইউজ হইতো প্রথম দিকে, এখন অ্যাপ্লিকেশন লেয়ার এই আর্জেন্ট পয়েন্টারের কাজ নিজেই করে ফেলে, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। অপশনস ওই যে মিনিমাম সেগমেন্ট সাইজ, তুমি এক একটা সেগমেন্টের সর্বোচ্চ কতটুকু রাখতে পারবা, মিনিমাম সেগমেন্ট সাইজ এটা বলে দেয়। ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ যে তুমি সেগমেন্টে ধরো 1460 বাইট রাখতে পারবা, তার মানে 1460 বাইটের বেশি তুমি একটা সেগমেন্ট বানাইতে পারবা না। ডেটা এমন ডেটা নেওয়া যাবে না যেটা বেশি হয়ে যায়। আর ডেটা তুমি ধরো ওই দুজন অ্যাগ্রি করবে, সো অ্যাগ্রি করার পর যেটাতে রাজি হবে, সোর্স এবং ডেস্টিনেশন, ক্লায়েন্ট এবং সার্ভার দুজন মিলে একটা জায়গায় অ্যাগ্রি হবে যে ভাই আমি এত বেশি ডাটা হ্যান্ডেল করতে পারবো, তুমি আমারে
ওই মিনিমাম সেগমেন্ট সাইজ ওয়াইজ আমার ডাটা দিবা। সো এটা হচ্ছে মেইনলি টিসিপি। এইটা দিয়েই মেইনলি হচ্ছে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সো আমার ক্লাস এখানে শেষ। নেক্সট ক্লাসে আমি কী নিয়ে কথা বলবো, নেক্সট ক্লাসে আমি আরও ডিপলি যাব। আমরা এইচটিটিপি আলটিমেটলি একটা প্রোটোকল আছে, অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। আমরা যদি যাই উপরে যাই, এই যে দেখো, এই যে অ্যাপ্লিকেশন লেয়ার এইচটিটিপি ইউজ করে, এইচটিটিপিএস ইউজ করে, এসএসএইচ, এসএমটিপি এগুলো ইউজ করে। সো এরা আবার সবাই হয় টিসিপি অথবা ইউডিপি, এই দুইটা যে কোনো একটা ইউজ করে। সো আলটিমেটলি কী হইলো দাঁড়াইলো, তুমি যদি টিসিপিটা বুঝো তার মানে অর্ধেক নেটওয়ার্কিং মানে অর্ধেক ডাটা কমিউনিকেশন বুঝে গেছো, আর ইউডিপি বুঝলে পুরাটা বুঝে গেছো। সো আমরা আজকে টিসিপি নিয়ে কথা বলছি। এইচটিটিপি টিসিপি ইউজ করে। রেস্ট এপিআই যে তুমি বানাও সেগুলো আলটিমেটলি এইচটিটিপি ইউজ করে। রেস্ট এপিআই বানাও এইচটিটিপি ইউজ করে, এইচটিটিপি ইউজ করে টিসিপি রে। বুঝানো গেছে? তো তুমি টিসিপি বুঝে মানে এইচটিটিপি অর্ধেক বুঝে যাওয়া। এখন এইচটিটিপি কেমনে টিসিপির ইউজ করে সেটা হয়তো আমরা দেখাইতে পারি একটা ক্লাসে। তারপর নেটওয়ার্ক লেয়ার, আমরা মেনলি ঢুকবো নেটওয়ার্ক লেয়ারে। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ারে ঢুকবো, কারণ নেটওয়ার্ক লেয়ারে আমাদের নেটওয়ার্কিংটা শুরু। সো ওই পর্যন্ত ওই ভিতরে এখন যেগুলো আমি দিচ্ছি এগুলো হচ্ছে বেস। তোমার হয়তো কঠিন লাগতে পারে, তুমি বারবার দেখো, সময় নিয়ে দেখো, 5 দিন 10 দিন লাগায় দেখো, বাট এমনভাবে দেখো, লিখো, নোট করো, ব্লগ লিখো, যেন তুমি বুঝো। কারণ যখন আমি ট্রান্সপোর্ট লেয়ারে যাব তখন যদি তুমি না বুঝো তাহলে আলটিমেটলি তুমি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না। ওকে, আমি এখানে শেষ করি, আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে।